দেখো, আজকে আমাদের যে বিষয়টা সম্পর্কে আলোচনা রয়েছে তা হচ্ছে সোশ্যালাইজেশন বা সামাজিকীকরণ। আমরা এর আগে শিশু বিকাশের বিভিন্ন যে মাধ্যমগুলো, শিশু বিকাশের উপাদানগুলো এবং শিশু বিকাশ সম্পর্কিত বিভিন্ন ধরনের বিষয়গুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ আমরা যে বিষয়টা সম্পর্কে জানবো বা যে বিষয়টাকে বোঝার চেষ্টা করব সেটা হচ্ছে সামাজিকীকরণ। এই যে শিশু বিকাশের আগে যে বিষয়গুলো আমরা পড়েছি তার সঙ্গে বংশগতি কিন্তু খুবই গভীরভাবে সংযোগ ছিল বা সংযুক্ত ছিল। কিন্তু আমরা এই সোশ্যালাইজেশন বিষয় যেটা আজকে জানবো তাতে কিন্তু বংশগতির খুব একটা প্রভাব নেই বা নেই বললেই চলে। অর্থাৎ আমরা যারা মানুষ তারা সমাজবদ্ধ জীব। আমরা ছাড়াও অনেক সমাজবদ্ধ জীব রয়েছে, পিঁপড়েরা রয়েছে, আরো অন্যান্যরা রয়েছে, বাট আমরা একটি সমাজবদ্ধ জীব। সমাজে আমরা কিন্তু বসবাস করি। এই সমাজের কিছু নিয়ম রীতি এছাড়াও বিভিন্ন ধরনের সামাজিক ও সাংস্কৃতিক প্রথা যেগুলোকে আমাদেরকে মেনে চলতে হয়। কিন্তু একটি শিশু যখন সদ্য জন্ম লাভ করে তার মধ্যে এই যে সামাজিক রীতিনীতি বা সামাজিক যে প্রথা নিয়ম কানুন সেইগুলো কিন্তু থাকে না বা সেইগুলো তৈরি হয় না। সমাজে বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে তাদের সঙ্গে মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি শিশু আস্তে আস্তে সমাজবদ্ধ জীবে পরিণত হয়। অর্থাৎ বলতে পারি যখন কোনো একটা শিশু জন্মগ্রহণ করেছিল তার মধ্যে কেবলমাত্র কয়েকটি সহজাত প্রবৃত্তিই ছিল যেগুলো বংশগত বা বংশগতি দ্বারা নির্ধারিত। কিন্তু পরবর্তীকালে আমাদের সমাজের বিভিন্ন উপাদান অর্থাৎ সামাজিকীকরণের বিভিন্ন যে মাধ্যমগুলো, পরিবার, শিক্ষক মহাশয়, সহপাঠী, আরো অন্যান্য যারা সমাজে রয়েছে তাদের দ্বারা আমরা সমাজের বিভিন্ন নিয়ম রীতিনীতি এগুলোকে আমাদের মধ্যে আস্তে আস্তে তৈরি করছি এবং একটি শিশু নিজেকে সমাজবদ্ধ জীব হিসাবে প্রতিষ্ঠা করছে। যে মাধ্যমে যে প্রক্রিয়ায় যে পদ্ধতিতে সেই পদ্ধতিটি হচ্ছে সামাজিকীকরণ বা সোশ্যালাইজেশন। অর্থাৎ আমরা বলতেই পারি যে এটি এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু নিজেকে সমাজের উপযোগী করে তুলেছে বা সমাজের মতো ভাবে তৈরি করেছে এবং পাশাপাশি তার যে ব্যক্তিত্ব বিকাশ সেই দিকেও কিন্তু চেষ্টা করছে। তাহলে এটা সেই ধরনের পদ্ধতি শিশুকে একটি সামাজিক জীব হিসাবে প্রতিষ্ঠা করে এবং তার ব্যক্তিত্ব বিকাশে সাহায্য করে। আমরা এখানে সামাজিকীকরণের বিভিন্ন ধরনের ধারণাগুলোকে আনার চেষ্টা করেছি। অর্থাৎ একদম হাতে খড়ি থেকে শুরু করে প্রাক প্রাথমিক স্তর পর্যন্ত শিশু যে আচরণগত শিক্ষা হয় তাই কিন্তু সামাজিকীকরণের অংশ। একদম প্রথম থেকে শুরু হচ্ছে। সহজ কথায় বলছি, যে প্রক্রিয়ায় কোনো ব্যক্তি বিভিন্ন যে সামাজিক প্রতিষ্ঠান বা পারস্পরিক পরিবেশের সাথে মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজের যে নিয়ম রীতিনীতি প্রথা এইগুলোকে সে আয়ত্ত করে এবং সমাজ অনুযায়ী নিজেকে গড়ার চেষ্টা করে। এই সামাজিকীকরণ একজন ব্যক্তির মধ্যে সামাজিক নিয়ম, সমাজের মূল্যবোধ, আচরণ, সংস্কৃতি এইগুলো কিন্তু তুলে ধরে বা এইগুলোর বিকাশ ঘটায়। আমরা সামাজিকীকরণের ক্ষেত্রে কয়েকটা ছোট্ট ধারণার কথা বলেছি। প্রথমে কি সাংস্কৃতিক
আত্মীকরণ। আত্মীকরণ মানে নিজের মধ্যে সেগুলোকে আস্তে আস্তে তৈরি করা বা স্থান দেওয়া। অর্থাৎ সমাজের নিয়ম নীতি, সাংস্কৃতিক যে নিয়ম কানুন, এগুলোকে শেখা, তাই হচ্ছে সামাজিক আত্মীকরণ। ব্যক্তিত্বের বিকাশ কি? সমাজের বিভিন্ন যে উপাদানগুলো রয়েছে তাদের সাথে শিশুটি মিথস্ক্রিয়ার মাধ্যমে নিজের চরিত্র এবং ব্যক্তিত্ব গঠন করে। আর কি? সামাজিক মানানসইকরণ, অর্থাৎ নিজেকে সমাজের একজন অন্যতম কার্যকারী সদস্য হিসেবে তৈরি করা। এখনো আমরা চেষ্টা করি এবং পরবর্তীকালেও করার চেষ্টা করব কি? নিজেকে সমাজের মধ্যে, গোষ্ঠীর মধ্যে একটি অন্যতম কার্যকরী চরিত্র হিসেবে প্রতিষ্ঠা করা। তাহলে সামাজিকীকরণ এই ধরনের ধারণাগুলো সৃষ্টি করে। বিভিন্ন সামাজিকীকরণের সংজ্ঞা রয়েছে। সংজ্ঞাগুলো আমরা যেই ধরনের কথাগুলো বললাম সেইগুলোকেই ওনারা ওনাদের বিভিন্ন ধরনের ভাষা দিয়ে লিখেছে। দেখো রস কি বলছে? সামাজিকীকরণ হলো সহযোগীদের মধ্যে আমরা ফিলিংস বা উই ফিলিংস, এই বোধটার বিকাশ ঘটানো এবং একত্রে কাজ করার ক্ষমতা ও ইচ্ছা শক্তির বৃদ্ধি। খুব ইম্পর্টেন্ট কথা বলেছে। সব জায়গাতেই আমি আমি এই ভাবনাটাকে দূরে সরিয়ে আমরা ভাবনাতে আসাটাই হচ্ছে সামাজিকীকরণ। এটা কিন্তু আমাদের মধ্যে খুব খারাপ দিক কি? সব সময় আমি বোধ না, আমি বোধ থেকে আমরাতে আসার যে পদ্ধতি, আমরাতে আসার যে প্রচেষ্টা, তাই কিন্তু সামাজিকীকরণ। তারপরে কি দেখো, ম্যাকিভার এবং পেজ এনারা কিছু সংজ্ঞা দিয়েছে। সামাজিকীকরণ হচ্ছে সেই প্রক্রিয়া যার সাহায্যে ব্যক্তি সামাজিক পরিবেশে নিজেকে মানিয়ে নেয়, নিজেকে সামাজিক পরিবেশের মধ্যে মানিয়ে নেয় এবং সামাজিক গোষ্ঠীর একজন সক্রিয় ও কার্যকরী সদস্য হয়ে ওঠে। অর্থাৎ সে এই প্রক্রিয়ার দ্বারা নিজেকে সমাজের মধ্যে একজন কার্যকরী অন্যতম সক্রিয় সদস্য হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এছাড়াও গ্রিনের সংজ্ঞাটা দেখতে পারি আমরা। সামাজিকীকরণ হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে শিশু তার নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য সম্পন্ন মানে যেগুলো রয়েছে সেগুলোকে আয়ত্ত করা, নিজের ব্যক্তিত্বকে বিকাশ ঘটানো, এটাকেই গ্রিন কিন্তু সামাজিকীকরণ বলেছেন। লুনবার্গ কি বলেছে? সামাজিকরণ বলতে সেই জটিল প্রক্রিয়াকে বোঝায় যা ব্যক্তির কি করছে, গোষ্ঠীর মধ্যে যে নির্ধারিত নিয়ম নীতিগুলো রয়েছে, যে আচরণগুলো আমরা করতে পারি, সেই আচরণগুলোকে সে গ্রহণ করার চেষ্টা করে। খুব ইম্পর্টেন্ট কথা একটা বলছে যে সমাজে বা গোষ্ঠীর মধ্যে যে ধরনের আচরণগুলো করতে হবে সেই আচরণগুলোকে গ্রহণ করে এই সামাজিকরণের মাধ্যমে। যেমন আমাদের সমাজে অনেক নিয়ম নীতি রয়েছে না, এইটা করতে পারবে না, ওইটা করা যাবে, এইটা করা যায় না। এই যে সামাজিক যে নিয়ম রীতিগুলো রয়েছে সেইগুলোকে কি করা? সেইগুলোকে গ্রহণ করা। সামাজিকরণের কি প্রকৃতি আমরা দেখতে পারি। আমরা ধারণা যখন দিয়েছিলাম যে বিষয়গুলো ছিল সেই বিষয়গুলোকেই আরো নতুন ভাবে প্রতিষ্ঠা করা। কি? শিশুকে পরিবার এবং সমাজের সঙ্গে পরিচিত করা, কারণ ওই শিশুই একদিন পরিবারের অন্যতম সদস্য হবে এবং সমাজের একজন অন্যতম নাগরিক হবে, সমাজের অন্যতম কারিগর হবে। তাই শিশুকে সামাজিকীকরণ তার পরিবার এবং সমাজের সঙ্গে পরিচিতি করিয়ে দেয়। আর কি? বিদ্যালয় এবং বিদ্যালয়ের যে পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠানের সুস্থ পরিবেশ বজায় রাখা। বিদ্যালয় পরবর্তী শিক্ষা প্রতিষ্ঠান মানে আমাদের কলেজ, ইউনিভার্সিটি আরো অন্যান্য যা যা রয়েছে সেই সমস্ত প্রতিষ্ঠানের এর সুস্থ পরিবেশ বজায় করা
কারণ এই বিদ্যালয় বা কলেজ বা ইউনিভার্সিটি এইটাই কিন্তু শিশুকে নতুন করে সামাজিকীকরণ হওয়ার সুযোগ দেয়। তোমরা একটু মনে করো সেই ছোটবেলার কথাগুলো, আমরা কি ছিলাম, একটা গ্রাম্য, ওই যে কি ভাষা বলে ওগুলোকে ভুলে গেলাম, গ্রাম্য উপভাষাতে কথা বলতাম। সেই যে গ্রাম্য ভাষার টান ছিল, কিন্তু বিদ্যালয়ে গিয়ে, আমরা কলেজে গিয়ে আমাদের ওই গ্রাম্য যে টান বা সেই রকমের যে কথাবার্তাগুলোকে পরিবর্তন করে আমরা আধুনিক যে সমাজ রয়েছে সেই সমাজের সঙ্গে মানিয়ে নিতে পারছি। তাই সুস্থ সম্পর্ক তৈরি করতে হবে ওই সংস্থানগুলোর সঙ্গে। আর কি, পরিবারের বাইরে যে প্রতিবেশী এবং বন্ধু বান্ধবদের প্রত্যেকের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। অর্থাৎ আমরা কি বলতে পারি, এই যে একটি শিশু শুধু পরিবারে মিশবে এমন তো নয়, পরিবারের পরে তার যে প্রতিবেশী রয়েছে, তার স্কুলের বন্ধু বান্ধব রয়েছে, তার মামা বাড়ি বা আরো অন্যান্য জায়গার যা যা মানুষ রয়েছে, সবার সঙ্গেই তো সে মিথস্ক্রিয়া করে, যে নিজেকে সামাজিক জীব হিসাবে প্রতিষ্ঠা করে। তাই সেই উপাদানগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় করতে হবে। আর কি, বয়স্কদের প্রতি শ্রদ্ধাশীল এবং শিক্ষকদের প্রতি উপযুক্ত মর্যাদা দান করা। খুব ইম্পর্টেন্ট কথা বলেছে, খুব ইম্পর্টেন্ট। বর্তমান সময়ে দুটোরই কিন্তু বড় অভাব। আজকাল কটা পরিবারে রয়েছে আমি জানি না, থাকলে খুব ভালো, যে বাড়ি থেকে বেরোনোর সময় বা সকালবেলা উঠে মা বাবাকে, ঠাকুমা ঠাকুরদাকে, এনাদেরকে প্রণাম করে। কতগুলো বাচ্চা রয়েছে এই বিষয়টাই নেই। অর্থাৎ বয়স্কদের প্রতি যে একটা শ্রদ্ধাশীল আচরণ এবং শিক্ষকদের প্রতি একটি শ্রদ্ধাশীল আচরণ করা, তাদেরকে উপযুক্ত মর্যাদা দেওয়া, এটাও কিন্তু সামাজিকীকরণের একটা প্রকৃতির মধ্যে পড়ে। আর কি, সুষম ব্যক্তিত্ব গঠন। অর্থাৎ বলতে পারি একটি মানুষের ব্যক্তিত্বে কি থাকা প্রয়োজন সেই ব্যক্তিত্ব গঠনের চেষ্টা করবে। যে সমাজ জীবন তার প্রতি অনুরক্ত হওয়া, আমরা সমাজ জীবনের সঙ্গে মানিয়ে নেওয়ার চেষ্টা করব, তার সঙ্গে মিলেমিশে থাকার চেষ্টা করব, আত্মনির্ভরশীল ও সময় উপযোগী একজন সুনাগরিক তৈরি করব। আমাদের কি হতে হবে, সময় উপযোগী। আমরা কটা মানুষ আছি যারা সময়ের কাজ সময়ে করার চেষ্টা করি? আমাদেরকে চেষ্টা করতে হবে, আমার 11:30 ক্লাস মানে আমি 11:30 অন হব, দরকার পড়লে 2 মিনিট আগে অন হয়ে যায় তোমাদের জন্য। তোমরা প্রত্যেকেই অন হয়ে দেখো, ল্যাপটপ স্ক্রিনে শেয়ার অন হয়ে আছে এবং উনি যে টপিকটা পড়াবে সেটা জলজল করে ভাসছে। তাহলে আমাদেরকে একজন সময় উপযোগী সুনাগরিক হতে হবে এবং আত্মনির্ভর হতে হবে। আর কি, মনের মধ্যে যে কুসংস্কার সেগুলোকে দূর করা, ঈর্ষা এবং বিদ্বেষমূলক আচরণ থেকে নিবৃত্ত করা। ঈর্ষা কিন্তু, বিদ্বেষমূলক আচরণ কিন্তু সামাজিকীকরণের সঙ্গে সম্পর্কিত নয়। এগুলো সামাজিকীকরণ থেকে অনেকটা দূরে, এদেরকে সামাজিকীকরণে রাখবো না আমরা। পরবর্তীকালে আসছি কি, সামাজিকীকরণে কি কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। সামাজিকীকরণ একটি নিরবিচ্ছিন্ন এবং জীবনব্যাপী প্রক্রিয়া। মানে জন্মের পর থেকেই আস্তে আস্তে বাচ্চারা সমাজের সঙ্গে পরিচিত হয়। প্রথমে কি, তাদের পারিবারিক সমাজ, পরিবারে প্রথমে মিশে দেবে। যে কোনো ছোট বাচ্চাকে যে অন্য একটা বাড়িতে মানুষ হয়ে তুমি নেওয়ার চেষ্টা করো, কাঁদতে শুরু করে দেয়, কিন্তু তখনই তার বাড়ির কোনো একজন নেয়, তখনই সে আবার কান্না চুপ করে দেয়। এই যে আস্তে আস্তে সে পরিবারের সঙ্গে মানিয়ে নিয়েছে।
এবং কয়েকদিন বাদে সে কিন্তু পরিবারের বাইরের সদস্যের সঙ্গেও নিজেকে মানিয়ে নেওয়ার চেষ্টা করবে। তাহলে এটা জন্ম থেকে আমৃত্যু পর্যন্ত কিন্তু চলবে। একদম পরিবারে শৈশবকালে হয়, বিদ্যালয়ে কৈশোরকালে হয়, যৌবনকালে কর্মক্ষেত্রে এবং বার্ধক্যকালে সমাজের বিভিন্ন স্তরে কিন্তু আমরা নতুন নতুন অভিজ্ঞতা অর্জন করি এবং সামাজিক জীব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারি। এটি একটি শিখন প্রক্রিয়া, খুব ইম্পর্টেন্ট। সামাজিকরণ কিন্তু সহজাত প্রক্রিয়া নয়, কেউ মায়ের পেট থেকে শিখে আসেনি। খুব সুন্দর একটা গল্প, ভাষার পরিবর্তনের কথাই আমরা বলতে পারি। আমার যখন ছোট কাকিমা বিয়ে হয়ে আসে আমাদের বাড়িতে, তখন ওনাদের যে ভাষা আমাদের ভাষা টোটালি আলাদা। 1-2 মাস 3 মাস সময় লেগে গেছে ভাষার সঙ্গে পরিচিত হতে গিয়ে। তাহলে কি সে যে জায়গায় বড় হয়েছে সেখানকার সামাজিকরণ অন্যরকম, আমরা যে জায়গায় বড় হয়েছি সেখানে সামাজিকরণ অন্যরকম। আমরা কাউকে লাথি মারা বলি, লাত মারা বলি, সেখানে কি সব বলে গর্রি দেব, ভাষা এটা সেখানকার। তো এই যে তারা তাদের মতো ভাবে ভাষাকে, বিভিন্ন রকমের রীতিনীতিকে, আত্মবিশ্বাসকে, আচরণবিধিকে, এগুলো কিন্তু আয়ত্ত করেছে। তাহলে কি এটি একটি শিখন প্রক্রিয়া, সহজাত নয়। তাহলে নিরবিচ্ছিন্ন প্লাস শিখন দুটোই কিন্তু সামাজিকরণ। আর কি সাংস্কৃতিক আত্মীকরণ। এই সামাজিকরণের মাধ্যমে প্রত্যেকটি মানুষ সমাজের যে প্রথা, সমাজের যে নিয়ম কানুন, তাদের যে পোশাক পরিচ্ছদ, খাদ্যাভ্যাস সমস্তই কিন্তু রয়েছে। তোমরা দেখতে পাও বিভিন্ন সমাজে বিভিন্ন রকমের পোশাক পরিচ্ছদের কিন্তু নিয়ম রীতি রয়েছে। যদিও বর্তমানে আমরা গ্লোবালাইজেশনের যুগে, গ্লোবাল ওয়ার্মিং নয়, হ্যাঁ সেটা ভূগোলের বিষয়, গ্লোবালাইজেশনের যুগে যেখানে বিশ্বায়ন বলতে পারি, সবই একই ছত্রছায়ায়, আমরা জিন্স থেকে শুরু করে আরো অন্যান্য ওয়েস্টার্ন ড্রেসও পাচ্ছি। পাশাপাশি আমরা আমাদের যে সাংস্কৃতিক ট্র্যাডিশনাল ড্রেস, শাড়ি থেকে শুরু করে ধুতি পাঞ্জাবি, সেইগুলোও রয়েছে। তাহলে এগুলোকে আত্মীকরণ করা, এগুলোকে আয়ত্ত করা একটি সামাজিকরণের বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। আর কি ব্যক্তির ব্যক্তিত্বের বিকাশ ঘটায় সামাজিকরণ। অর্থাৎ সামাজিকরণের মাধ্যমে ব্যক্তির মধ্যে মানসিক, প্রাক্ষবিক, নৈতিক বিভিন্ন বিকাশগুলো কিন্তু তৈরি হয়। সে নিজেকে একটি আত্মসচেতন ও আত্মনিয়ন্ত্রিত সুষম ব্যক্তিত্বের অধিকারী হিসেবে প্রতিষ্ঠা করে নিজেকে এই সামাজিকরণের মাধ্যমে। তাই সামাজিকরণের অন্যতম একটি বৈশিষ্ট্য বলা যেতে পারে। আর কি সামাজিক অভিযোজন, খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদেরকে সমাজের সঙ্গে পরিবর্তিত হয়, পরিবর্তিত হতে হয়। আজ আমার বাবা, উনি মোবাইল ব্যবহার করতেন না, অনেক বুঝিয়ে সুঝিয়ে তখন একটা কিপ্যাড মোবাইল দেওয়া হলো, পরবর্তীকালে টাচ কিনে আসলো। কারণ কি আমাদের যে সমাজ পরিবর্তন হয়েছে, আমাদের সমাজ পরিবর্তন হয়েছে, সমাজ পরিবর্তনের সাথে সাথে আমাদেরকে ওই যে সামাজিক পরিবর্তনগুলোকে সমাজের সঙ্গে তাল মিলিয়ে চলতে গেলে ওই ধরনের প্রয়োজনীয় দক্ষতাগুলোকে অর্জন করতেই হবে। কারণ বাবার সমস্ত বন্ধুরা, বন্ধু স্টাফে যখন টাচ স্ক্রিন মোবাইল খুলছে, আমার বাবা যখন একটা কিপ্যাড, যেটাকে ওই বোতাম টেপা মোবাইল, আমাদেরই খারাপ লাগবে। যে কিনতে পারবে না এমন নয়, আমি এটাতেই অভ্যস্ত। কেন? পরিবর্তন হয়েছে সমাজ, আমাদেরকেও পরিবর্তন হতে হবে, যেটা সামাজিকরণ আমাদেরকে শিখিয়ে দিয়েছে। আমাদের অনেক মানসিকতার পরিবর্তন হয়েছে, অনেক ধরনের সমাজে কুসংস্কার ছিল, সেই কুসংস্কার কিন্তু দূরীভূত হয়েছে। গঙ্গায় সন্তান বিসর্জন থেকে শুরু করে, ঠিক আছে, আরো অন্যান্য যে বিষয়গুলো, সেগুলো
আস্তে আস্তে সময় সে কিন্তু চলে গেছে। এই যে আমরা বোধের বিকাশ, ডেভেলপ অফ উই ফিলিংস, মানে আমি জায়গাটা থেকে সরে এসে আমরাতে আসা, এটি কিন্তু সামাজিকরণের অন্যতম একটি বৈশিষ্ট্যের মধ্যে পড়ে। প্রথাগত ও অপ্রথাগত মাধ্যমের যে প্রভাব রয়েছে, প্রথাগত মাধ্যম কি? বিদ্যালয়, মহাবিদ্যালয়, যেগুলোকে আমরা ফর্মাল বলি। আর অপ্রথাগত পরিবার, পিয়ার গ্রুপ, খেলার সাথী। অপ্রথাগত কেন? এখানে তুমি তোমার মতো যা খুশি ভাষা বলতে পারো, তুমি তোমার বন্ধু স্টাফে, পরিবারে তোমার আঞ্চলিক ভাষা, আঞ্চলিক টান সবেই কথা বলতে পারো এবং কথা বলো। কিন্তু যখন আমরা প্রথাগত জায়গাতে আসলাম, মানে ফরমালে চলে আসলাম, তখন কিন্তু মানে বিদ্যালয়ে আর মহাবিদ্যালয়ে আমরা সেই আগের যে ধরনের ভাষা, যে ধরনের আচার আচরণ ছিল, সেটা কিন্তু আর করা হয় না। আর কি, এই সামাজিকরণ একটি গতিশীল প্রক্রিয়া। আজকে সামাজিকরণ যা আছে, যেভাবে হচ্ছে, 2 বছর বাদ, 5 বছর বাদ সমাজ পরিবর্তনের সাথে সাথে সেই সামাজিকরণের পরিবর্তনও ঘটবে। এরপরে আসবো সামাজিকীকরণের কি কি মাধ্যম রয়েছে। সব মাধ্যমগুলো খুব একটা পড়ার দরকার নেই, আমরা কয়েকটা মাধ্যম পড়বো, সব মাধ্যমগুলো সম্পর্কে জানবো। অর্থাৎ যারা এই সামাজিকরণকে প্রভাবিত করছে, যাদের দ্বারা সামাজিকরণের যে প্রক্রিয়া সেটা ত্বরান্বিত হচ্ছে, তাদেরকেই আমরা সামাজিকরণের মাধ্যম বলে থাকি। প্রথমেই বলি পরিবার। খুব ইম্পর্টেন্ট একটি কথা, পরিবারই হচ্ছে সামাজিকরণের প্রথম ধাপ। অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে, সামাজিকরণের প্রথম ধাপ কি? পরিবার। কেন? এই পরিবারের মাধ্যমেই আমরা কিন্তু সামাজিকরণ হই। আর এই পরিবারে আমরা কিসের মাধ্যমে সামাজিক হই? ভাষার মাধ্যমে। আমরা ভাষার মাধ্যমেই কিন্তু সামাজিক জীব হয়ে উঠি। তাহলে পরিবার সবচাইতে গুরুত্বপূর্ণ মাধ্যমের মধ্যে একটি পড়ছে। বিদ্যালয় কি করছে? শিক্ষা এবং শৃঙ্খলা শিখিয়ে আমাদের মধ্যে সামাজিকরণ ঘটাচ্ছে। বন্ধু বান্ধব, সামাজিক আচরণ এবং মানিয়ে নেওয়ার ক্ষমতা আমাদের মধ্যে তৈরি করছে এবং আমাদেরকে সামাজিক জীব হিসেবে প্রতিষ্ঠা করার সুযোগ করে দিচ্ছে। পাশাপাশি সমাজ সংস্কৃতি, সমাজের যে বিভিন্ন রীতি নীতি, আমাদের যে বিভিন্ন ধর্মীয় কি বলবো, যে জাতিগুলো রয়েছে, যে গ্রুপগুলো, জাতি বলবো না, যে গ্রুপগুলো রয়েছে, তাদের প্রত্যেকেরই কিন্তু সমাজ আলাদা, সংস্কৃতি আলাদা এবং সামাজিক যে নিয়ম রীতি সেইগুলোও আলাদা। তাহলে সেই নিয়ম রীতিগুলো আমাদের মধ্যে সামাজিক যে মূল্যবোধ, সামাজিক যে দর্শন, সামাজিক যে দৃষ্টিভঙ্গি, সেগুলো কিন্তু তৈরি করে এবং আমাদেরকে সমাজবদ্ধ জীব হিসেবে প্রতিষ্ঠা করে। একই রকম ভাবে মিডিয়া, আমরা বিভিন্ন কালচারের সঙ্গে, বিভিন্ন সংস্কৃতির সঙ্গে আমরা এই মিডিয়ার মাধ্যমে কিন্তু যোগাযোগ করতে পারছি। আধুনিক তথ্য এবং দৃষ্টিভঙ্গি গঠনে কিন্তু সাহায্য করছে। তুমি তোমার ঘরে বসে টিভি খুলে কোথায় কি ঘটনা হচ্ছে সেগুলো খবর পেয়ে যাচ্ছ। হাতে যে মুঠো ফোন রয়েছে, স্মার্টফোন রয়েছে, এই স্মার্টফোনের দ্বারা তোমরা কিন্তু নিজেকে অনেকটাই প্রতিষ্ঠা করতে পারবে সামাজিক জীব হিসেবে। সমাজের অন্যান্য জায়গাতে কি কি ঘটনাগুলো ঘটছে। আর কি, রাষ্ট্র। রাষ্ট্র কিন্তু এই যে সামাজিকরণের যে নিয়ম শৃঙ্খলাগুলো বেঁধে দেয়। তোমরা জানো কোন ধরনের আচার আচরণ আমাদের সমাজের জন্য ঠিক, সেই আচরণগুলো, সেই নিয়ম শৃঙ্খলাগুলোকে আইন হিসেবে বলবৎ করে কে? রাষ্ট্র। আর রাজনৈতিক দল বিভিন্নভাবে সামাজিকরণকে কিন্তু প্রভাবিত করে। তারা দেখবে বিভিন্ন ধরনের খেলা করে, অনুষ্ঠান করে, রক্তদান শিবির করে। আছে না অনেক রাজনৈতিক
যে সংস্থাগুলো, তারা কিন্তু এই সমস্ত উপাদানগুলোর দ্বারা, এই সমস্ত কার্যক্রমের দ্বারা সামাজিকরণের চেষ্টা করেন। এবারে আমরা পড়ব সামাজিকরণের উপাদান। আমরা আগেরগুলো দেখলাম মাধ্যম, এখন দেখব সামাজিকরণের উপাদান। মানে কি, একটা বাচ্চা জন্মের পর থেকে কিভাবে সামাজিক জীব হিসাবে প্রতিষ্ঠা হবে নিজে, অর্থাৎ কিভাবে তার সামাজিক প্রক্রিয়া কিন্তু ঘটবে। প্রথমে কি, অনুকরণ। খুব একটা ইম্পর্টেন্ট কথা আমারই প্রফেসর বলেছিলেন যে আমরা শিক্ষক মহাশয়দেরকে গিলে খাই। ইন দ্যাট সেন্স, ওনার প্রত্যেকটা কথা বলা, তার যে লিপ মুভমেন্ট, তার চুলের কাটিং, তার ড্রেসিং সেন্স, ম্যাডামের কানের দুল, ম্যাডামের শাড়ির কালার, প্রত্যেকটা আমরা একদম নখদর্পণে রাখি। এক কথায় টিচারদেরকে আমরা গিলে খাই। এই যে সমস্ত ধরনের যারা সামাজিক যে মাধ্যম, সেই সামাজিক মাধ্যমের যে আচার আচরণগুলো রয়েছে, মা বাবা, সহপাঠক সহপাঠিকা, শিক্ষক শিক্ষিকা, পরিবেশ, সবার কিন্তু আচরণগুলোকে আমরা নকল করার চেষ্টা করি, হুবহু নকল করার চেষ্টা করি। এই যে বললাম একটা কথা, যে আমরা শিক্ষক মহাশয়দেরকে কিন্তু পুরো গিলে খাই। কি, তাদের আচার আচরণ, তাদের ড্রেসিং সেন্স, তাদের প্রত্যেকটা যে যাবতীয় কর্মকাণ্ডগুলোকে আমরা হুবহু নকল করার চেষ্টা করি। এইভাবেই কিন্তু একটি শিশু নিজেকে সমাজবদ্ধ জীব হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করে। তাহলে এটাকে বলবো অনুকরণ। অর্থাৎ একজন ব্যক্তির যা কিছু আচরণ অন্য ব্যক্তি কিন্তু তখন হুবহু নকল করছে, যখন হুবহু নকল করছে। আশা রাখছি অনুকরণটা বুঝেছি। তারপরে আসবো অভিভাবন। অভিভাবন মানে কারো অর্ডারে তুমি কাজ করা, কারো পরামর্শে কাজ করা। আমি তোমাদের এই কোনো একটা ইনস্ট্রাকশন দিলাম, কি দিলাম, যে আপার প্রাইমারির পরীক্ষা খুব শীঘ্রই। আমাদের যে শিক্ষামন্ত্রী, ওনার বক্তব্য অনুযায়ী আমরা বুঝতে পারছি যতটুকু, ওই অনুযায়ী যদি চলে তাহলে আমাদের পুজোর আগেই কিন্তু ফর্ম ফিল আপ কমপ্লিট হয়ে যাওয়ার সম্ভাবনা, এবং পুজোর পরে পরেই হয়তো নভেম্বরের করে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাহলে এই যে আমি তোমাদের একটা পরামর্শ দিলাম, সেই পরামর্শ অনুযায়ী তোমরা যখন কাজ করছো, তোমরা সেই পরামর্শ অনুযায়ী যখন এগিয়ে চলছো, এটাকেই আমরা বলি অভিভাবন। অর্থাৎ এই অভিভাবনের দ্বারা একজন কি বলবো, যোগ্য ব্যক্তিত্ব সম্পন্ন মানুষকে বা একজন আদর্শ ব্যক্তিত্ববান মানুষকে কিন্তু শিশুরা তাদের পরামর্শকে মেনে চলার চেষ্টা করে নিজে কিন্তু নিজের চিন্তা শক্তি, নিজের জ্ঞান, এগুলোর বিকাশ ঘটায় এবং সামাজিক জীব হিসাবে প্রতিষ্ঠা হয়। আর কি, ভাষা। আমি প্রথমেই বলেছিলাম সমস্ত কিছুর উপরে কিন্তু আছে ভাষা। ভাষা ছাড়া তুমি সামাজিকীকরণ হতে পারবে না, তুমি সামাজিক জীব হতে পারবে না। তুমি হয়তো অলচিকি ভাষায় কথা বলো, আমি হয়তো তামিল ভাষায় কথা বলি, অন্য একজন হয়তো গুজরাটি ভাষায় কথা বলে, কেউ হয়তো ভোজপুরিতে কথা বলে। আমরা কারো সঙ্গেই কিন্তু মিশতে পারবো না। আর আমরা যদি না মিশি তাহলে কিভাবে আমাদের এই যে নিয়ম রীতিনীতি, এগুলো পরস্পরকে জানাতে পারবো? তাহলে অবশ্যই সামাজিক জীব হিসাবে মানুষ প্রতিষ্ঠা করতে হলে নিজেকে অবশ্যই ভাষার ব্যবহার জানতে হবে। ভাষার ব্যবহার জেনেছে বলেই কিন্তু মানুষ এই সমাজ তৈরি করতে পেরেছে। তোমরা জানো একদম প্রথম জীবনে কিন্তু মানুষ একা একা ঘুরে বেড়াতো। আমরা ইতিহাসে পড়ে এসেছি প্রথম জীবনে মানুষ একা একা ঘুরে বেড়াতো, বিভিন্ন জায়গায় যা কিছু ডালপালা ফুলমল যা কিছু পেত, ফুল মূল, ঠিক আছে, পশুর একটু মাংস, সমস্তই সেগুলো কিন্তু গুড়িয়ে গুড়িয়ে সংগ্রহ করে খেত। পরবর্তীকালে তারা পশু শিকার করতে শুরু করে, তারপরে তারা আস্তে আস্তে পশু শিকার থেকে পশুর গার্হস্থ্যকরণ, মানে পশুকে বাড়িতে প্রতিপালন করে, তারপরে সেই পশুর খাদ্য খুঁজতে গিয়ে যাযাবর হয়, তারপরে সে আস্তে আস্তে কৃষি শিখে আবার স্থায়ী সামাজিক জীব হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারে।
তাহলে ভাষার মাধ্যমে এগুলো সম্ভব। আর কি? অঙ্গীভূতকরণ। আমি তোমাকে বিভিন্ন রকমের উপদেশ দিলাম, আমি তোমাকে বিভিন্ন ধরনের বিষয় সম্পর্কে জানালাম, তুমি সেই বিষয়গুলোর থেকে তোমার পছন্দ অপছন্দের বিষয়গুলোকে তুমি বেছে নিবে, পছন্দের বিষয়গুলোকে নিজের জানবে, সেগুলো সম্পর্কে আরো বুঝবে, অপছন্দের জিনিসগুলো কিন্তু বাদ দিয়ে দিবে। এই যে আমরা পছন্দ অপছন্দগুলো আস্তে আস্তে বাদ দিয়ে পছন্দগুলোকে গ্রহণ করে নিজেরা সামাজিক জীব হিসাবে প্রতিষ্ঠা যখন করি, একে বলা হয় অঙ্গীভূতকরণ। অনুকরণ মানে কারো দেখে নকল করা বা তার আচরণকে কিন্তু নকল করা। অভিভাবন মানে কোন একজন দক্ষ, কোন একজন বুদ্ধিমান যখন কেউ পরামর্শ দিচ্ছে, সেই পরামর্শ অনুযায়ী যখন কাজ হচ্ছে তাকে বলে অভিভাবন। আর অঙ্গীভূতকরণ, অনেক মতামত আমি দিলাম, তোমার পছন্দ যেগুলো হলো সেগুলোকে তুমি রাখলে, যেগুলো পছন্দ হলো না সেগুলোকে তুমি রাখলে না। তাহলে সামাজিকরণের উপাদান এই চারটা। এবারে এক একটা মাধ্যম হিসেবে আমরা আসব। এই যে সামাজিকরণের মাধ্যমগুলো কিভাবে কিভাবে কাজ করছে। প্রথমেই বলতে পারি কি, বাবা মা বা পরিবার, এটা পরিবারও বলতে পারো, পিতামাতাও বলতে পারো। তো এই যে পিতামাতা, এনারা কি করেন? এনারা হচ্ছেন সামাজিকরণের প্রথম ভিত বলতে পারি। কারণ তোমার বাচ্চা পাড়াতে গিয়ে দুটো একটা গালিগালাজ শিখে আসবেই, কিন্তু তুমি যদি তাকে সেক্ষেত্রে বাধা দাও, এগুলো করবি না বাবা, এগুলো করবি না মা, এগুলো খারাপ জিনিস, এইভাবে তুমি যদি তাকে বোঝাও, সে কিন্তু সেই যে আচরণগুলো যেগুলো তার খারাপ বা সমাজে এখন পর্যন্ত মেনে নেওয়া হয়নি, সেগুলো কিন্তু সে পালন করার চেষ্টা করবে। এই বাবা মার কি কাজ রয়েছে, কি কি তারা কাজগুলো করে থাকে? প্রাথমিক আচরণ এবং অভ্যাস গঠন। একটা শিশুর প্রথম জীবনটা কাটে কাদের সাথে? পরিবারের সাথে, বাবা মার সাথে। তাহলে বাবা মার কাছ থেকেই তারা বিভিন্ন রকমের সামাজিক নিয়ম শৃঙ্খলা শেখে। যেমন যখন খাবো তখন হাত ধুয়ে খাবো, যখন কোনো কিছু পরবো তখন সেগুলো একটু ঝাড়া পোছা করে পরবো, জামা কাপড়কে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, আমাদের পার্শ্ববর্তী পরিবেশকে গৃহকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করব, গুরুজনদেরকে প্রণাম করব, সম্মান করব, প্রত্যেকে অভিবাদন জানাবো। এই যে সামাজিক শিষ্টাচার যেগুলো, এগুলো কিন্তু বাবা মারাই তৈরি করতে পারে। আমি যদি প্রতি সকালে টিউশন আসবার সময়, পড়াতে যাওয়ার সময়, ঠিক আছে, বাবা মাকে প্রণাম করে বেরোই, আমার শিশুটাও কিন্তু আস্তে আস্তে শিখবে। তাহলে দেখো, এটাই হচ্ছে বাবা মার কাজ। কারণ বাবা মাকে অনুকরণ করেই বাচ্চারা প্রথমে শিখে। কারণ তোমার 2 বছরের বাচ্চা স্কুলে তো আর যাচ্ছে না যে মাস্টার মশাইকে গিলে খাবে, সেটা যেতে পারছে না। তাহলে তিনি কি করেন, বা তখন সেই বাচ্চা কি করে, তখন সেই বাচ্চা তার মা বাবাকে নকল করার চেষ্টা করে, মা বাবার আচার আচরণগুলোকে নকল করার চেষ্টা করে। আমি বলি, তোমরা যাদের যাদের ছোট ছোট বাচ্চা রয়েছে, তোমাদের অনেকেই আছো আমাদের যারা মা বাবা রয়েছে, তাদেরকে বলেছি বাচ্চাদের সামনে কিন্তু কখনোই চিৎকার চেঁচামেচি এবং নিজেদের মধ্যে যে গন্ডগোল, এগুলো কিন্তু করবে না। যদি গন্ডগোল করার ইচ্ছাই থাকে, বাচ্চা যখন স্কুলে চলে যাবে তখন না একটু চেঁচামেচি করবে নিজেদের মধ্যে। এরপর আসছে কি, নৈতিকতা এবং মূল্যবোধের বিকাশ। বাবা মা আমাদেরকে সততা, দয়া, সহমর্মিতা, পারস্পরিক যে শ্রদ্ধা, এইগুলো কিন্তু শেখায়। একটি শিশুর মধ্যে এগুলোই বাবা মার দ্বারা আস্তে আস্তে কিন্তু প্রভাবিত হয়ে আসে, আর সেখান থেকেই এই গুণগুলো ছেলে মেয়ের মধ্যে আসে। এই যে বলছে, কোনো শিশু যদি প্রথমবার মিথ্যা কথা বলে বা অন্যের জিনিস না বলে নেয়, তখন মা বাবা তাকে শাসন করে এবং বোঝান এটি অপরাধ। যেটা একটু আগেই বলছিলাম তোমাদেরকে, যে তোমার বাচ্চা বাইরে যখন যাবে, সমাজে মিশবে, সমাজের 10 লোকের সঙ্গে মিশবে, কিছু সে ভুল কাজ করবেই, কিছু অপরাধমূলক কাজ করার সম্ভাবনা থাকলেও থাকতে পারে।
তখন কিন্তু আমাকে বাচ্চাকে বোঝাতে হবে হোয়াট ইজ রাইট আর হোয়াট ইজ রং। রং হলে তার কি কি খারাপ দিক হতে পারে সেইগুলোও বাচ্চাদেরকে বোঝাতে হবে। তাহলেই সে কিন্তু হোয়াট ইজ রাইট অ্যান্ড হোয়াই ইট ইজ রাইট এগুলো দিয়ে কিন্তু সে ঝুঁকবে। আর কি, সাংস্কৃতিক আত্মীকরণ এবং যে রীতিনীতি রয়েছে, সামাজিক যে রীতিনীতি, অর্থাৎ প্রত্যেকটি পরিবারে নিজস্ব কিছু নিয়ম রীতিনীতি রয়েছে। তোমরা প্রত্যেকেই জানো প্রত্যেকটি বাড়ির কিছু নিয়ম রীতি রয়েছে ধর্মীয়। যেমন আমাদের বাড়ির নিয়ম নীতি এরকমই ছিল যে তুমি বাবু যাই করে নাও, তুমি মাধ্যমিকে ফার্স্ট হও আর তুমি যাই হয়ে থাকো, তোমাকে কিন্তু ওই মাধ্যমিকের পরেই কিপ্যাডওয়ালা মোবাইল কিনে দেওয়া হবে এবং উচ্চ মাধ্যমিকের পরে স্ক্রিন টাচ মোবাইল কিনে দেওয়া হবে। এটা আমাদের নিয়ম রীতি ছিল। মাধ্যমিকে খুব একটা ভালো ফল হয়নি, মাধ্যমিকে ফিফথ হয়েছিলাম, কিন্তু উচ্চ মাধ্যমিকে ফার্স্ট হতে তখন কিন্তু আমাকে টাচ স্ক্রিন মোবাইল কিনে দেওয়া হয়েছিল। তাহলে এই যে কিছু আমাদের প্রত্যেকটি পরিবারে কিছু নিয়ম রীতি রয়েছে, কিছু প্রথা রয়েছে, কিছু ধর্মীয় বিশ্বাস আছে। প্রত্যেকটি পরিবার কিছু না কিছু ধর্মীয় বিশ্বাসকে মেনে চলে। সেই বিশ্বাস অনুযায়ী তারা কিন্তু বিভিন্ন ধরনের আচার আচরণ করে, আর শিশুর মধ্যে সেই আচার আচরণগুলোই কিন্তু প্রতিষ্ঠা হয় আস্তে আস্তে। তুমি তোমার মা বাবাকে দেখে শিখেছো কিভাবে পুজো করতে হয়, কিভাবে অন্যান্য ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করতে হয়, তোমাকে দেখে তোমার মেয়ে বা ছেলেও একই রকম ভাবে শিখবে। ঠিক আছে, দেখো লিখেইছে পরিবারে বিভিন্ন সাংস্কৃতিক, সামাজিক এবং ধর্মীয় উৎসব, যেমন দুর্গাপূজা হোক, ঈদ হোক, বড়দিন হোক বা নববর্ষ পালনই হোক, পিতামাতার থেকেই শিশুরা কিন্তু আস্তে আস্তে শিখে সেই বিষয়গুলো। এরপরে আমরা আসছি যে আবেগিক নিরাপত্তা এবং আত্মবিশ্বাসের যে বিকাশ। আমরা যদি শিশুদের মধ্যে একটা হতাশা তৈরি করে দেই, তাদেরকে যদি ইমোশনাল সিকিউরিটি না দিতে পারি, যে তারা যখনই কোনো বিপদে পড়ছে যদি আমাদের কাছ থেকে ভালোবাসা, স্নেহ, যত্ন না পায়, তারা কিন্তু সামাজিক জীব হিসাবে নিজেকে প্রতিষ্ঠা করতে পারবে না। তারা ভয়ে ভয়ে কাটবে, তাদের নৈতিক বিকাশ ঘটবে না, তাদের আত্মবিশ্বাস ভেঙে যাবে। সেইগুলো চেষ্টা করে কে? মা বাবা। যে তুমি যখন কোনো কিছু একটা পারছো না, মা বাবা যদি তোমার পাশে দাঁড়ায় বারে বারে, তুমি কিন্তু সেটা করার একটা অদম্য ইচ্ছা শক্তি পাবে এবং করতেও পারবে। এই যে শিশুর মধ্যে তখন আমি পারবো এই আত্মবিশ্বাসটা কিন্তু তৈরি হয়। বিভিন্ন ধরনের যে নিয়ম শৃঙ্খলা, এগুলোর যে শিক্ষা, প্রত্যেকটি মা বাবা তার শিশুদেরকে সমাজে কি ধরনের আচার আচরণ করতে হয়, কি ধরনের চলাফেরা করতে হবে, কেমন ভাবে চলাফেরা করতে হয়, সেগুলো কিন্তু শিখিয়ে থাকে। এই যে দিয়ে ছোট্ট করে একটা দিচ্ছে, নির্দিষ্ট সময়ে ঘুম থেকে ওঠা, সময় মতো পড়তে বসা, অতিরিক্ত মোবাইল বা টিভি না দেখা, এই যে বিষয়গুলো কিন্তু মা বাবা ছেলে মেয়েদেরকে শেখায়। এখান থেকেই তার মধ্যে নিয়মানুবর্তিতা তৈরি হয়। যদিও আজকালের বাচ্চারা সেগুলোকে মানছে না, সেরকম কোনো বাচ্চা কি মানছে? আজকালের বাচ্চারা খুব একটা মানছে না, কিন্তু আমরা যদি বাচ্চাদেরকে ভালোবেসে সেগুলো করাই, অনেক বাচ্চাই মানবে, অনেক বাচ্চাই কিন্তু মানবে। ঠিক আছে, আমি যখন কি ছিল গ্রাজুয়েশনে ফার্স্ট সেকেন্ড ইয়ার পড়ছিলাম, তখন আমার স্টুডেন্ট ছিল উচ্চ মাধ্যমিক। ঠিক আছে, তার মা বাবা এত সুন্দরভাবেই তাকে শিক্ষা দিয়েছে, প্রত্যেকটা দিন পরীক্ষা দেওয়ার সময় কিন্তু সে আমাকে প্রণাম করেই পরীক্ষা দেওয়া শুরু করতো। শিখানো হয়েছে সেইভাবে। আমি এখন একটা বাড়িতে পড়াতে যাই, সেই বাড়িতে বাচ্চারা কেন যে কেউ যখন আমার রুমে ঢোকার চেষ্টা করে, আমি ধরো ওদের বাচ্চাটা যেটা পড়ছে সেটা ছোট বাচ্চা, ক্লাস 11-এ পড়ে, তার দিদিরা যারা রয়েছে কলেজে পড়ে, তারাও কিন্তু উইদাউট আমার পারমিশনে কিন্তু রুমটার মধ্যে এন্টার করবে না। সে হয়তো বলছে স্যার আসছি, আমি যতক্ষণ না আসো বলছি ততক্ষণ না কিন্তু রুমের মধ্যে এন্টার করছে না। তাদের এই যে শিক্ষা দেওয়া হয়েছে, তাদেরকে নিয়মানুবর্তিতা শেখানো হয়েছে। আমি যখন কোনো কথা বলবো, সেই কথাটা শোনার পর তবেই সে উত্তর দিবে। তাহলে এই নিয়মানুবর্তিতাগুলো বাচ্চার মধ্যে, আমাদের মধ্যে কিন্তু তৈরি করতে হবে।
আর কি, যে সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি করতে হবে, সামাজিক যে সম্পর্ক, যে লিঙ্গ ভূমিকা রয়েছে, নারী পুরুষ এবং তৃতীয় লিঙ্গের যে মানুষ, তাদের কি ভূমিকা রয়েছে, একে অপরের সাথে কেমন আচার আচরণ করছেন। এই যে একটা কথা বলছে, পিতা মাতা একে অপরের সাথে কিভাবে আচরণ করছেন, তার কিন্তু ওপর ভিত্তি করেই শিশু সমাজে একই রকম আচার আচরণ করবে। একটু আগে যেটা বলছিলাম, অনেক ঝগড়াঝাটি হতেই পারে, মনোমালিন্য থাকতেই পারে, বাচ্চার সামনে কিন্তু আমরা ঝগড়াঝাটি করব না। আমরা এটা বুঝি, অনেকেই করো না, তারপরও আমার স্যার হিসাবে বলে দেওয়া যে এই বিষয়গুলো কিন্তু তোমরা লক্ষ্য রাখবে, কারণ এখান থেকে তোমার বাচ্চাটি সে শিখবে এবং পরবর্তীকালে গিয়ে তার সামাজিকরণে বিভিন্ন বাধা হবে, সমাজের সঙ্গে তার মিশতে গিয়ে অনেক জায়গায় প্রবলেম হবে। এবারে শিক্ষক হিসাবে আমাদের কি কর্তব্য রয়েছে, যে তোমরা একজন আপার প্রাইমারির শিক্ষক শিক্ষিকা হবেন, তোমরা প্রত্যেকেই শিক্ষক শিক্ষিকা হবে। তো এই শিক্ষক হিসেবে তোমার কি কর্তব্য রয়েছে? প্রথমে কি, তাদের মধ্যে আদর্শ ও মূল্যবোধের সঞ্চার। এই যে একটু আগে বলছিলাম কি, টিচার হচ্ছেন একটি স্টুডেন্টের কাছে একটা আইডিয়াল পারসন বা রোল মডেল বলতে পারি, যাদেরকে আইডিয়াল পারসন বা রোল মডেল, অনেকে আইডল বলে। তো এটি জীবন্ত তার উদাহরণ। তো শিক্ষক মহাশয়কে কিন্তু ওই বাচ্চা প্রত্যেকটা, দেখো লিখেইছে, শিক্ষকের আচর আচরণ, কথা বলা, সময়ানুবর্তিতা, সততাকে গভীরভাবে পর্যবেক্ষণ করে। যেটা আমি প্রথমেই বলছিলাম, যে শিক্ষকেদেরকে শিক্ষার্থীরা গিলে খায়, যেন তার আচার আচরণকে, চলাকে। খুব ভালো মনে আছে আমার ইউনিভার্সিটি লাইফে আমাদের প্রফেসর ছিলেন পি আচার্য বলে, ওনার যে কি বলবো, পড়ানোর ধরনটা, একটা স্টুডেন্ট এত সুন্দর কপি করেছে শিক্ষক দিবসের সময়, স্যার এসে তাকে জড়িয়ে ধরেছে, যে বাবা তুই আমাকে এত নিখুঁত ভাবে পর্যবেক্ষণ করেছিস, আমার কথা বলা, স্যারের প্রনাউন্সিয়েশনটা একটু অন্যরকম, মানে একটু ফ্রেঞ্চ রয়েছে, প্রনাউন্সিয়েশনটা স্যার একটু ফ্রেঞ্চ রয়েছে, খুব সুন্দর। এবং ওই যে বাচ্চাটা যে স্যারের মিমিক্রি বলতে পারি এত সুন্দরভাবে করেছে, তাহলে শিক্ষকেরা যদি ঠিকঠাক ভাবে তাদের আচার আচরণ সময়ানুবর্তিতা না দেখায়, বাচ্চা কখনো দেখাতে পারবে? কখনোই কিন্তু পারবে না। তাই শিক্ষক যদি শ্রেণীকক্ষে সমস্ত শিক্ষার্থীদের সাথে ধর্ম, বর্ণ, মেধা এইসব বিচার না করে তাদের সাথে আচরণ করে, তবে কিন্তু শিক্ষার্থীরাও বৈষম্যহীনতা এবং সামাজিক যে সাম্যের মূল্যবোধ শিখবে এবং সমাজেও তার যে দৃষ্টিভঙ্গির পরিবর্তন ঘটবে। সমাজ এবং প্রকৃতির সাথে মেলবন্ধন একজন শিক্ষকই কিন্তু পারেন সমাজের সঙ্গে, প্রকৃতির সঙ্গে শিক্ষার্থীদেরকে যুক্ত করা। আমরা কেবল চার দেওয়ালের মধ্যে শিক্ষা দেই না, এই শিক্ষা দেওয়ার ছাত্রছাত্রীটাই একদিন সমাজের সঙ্গে গিয়ে, প্রাকৃতিক পরিবেশের সঙ্গে গিয়ে, বৃহত্তর সমাজে গিয়ে যুক্ত হবে এবং শিক্ষকের দেখানো পথটাকে সে কিন্তু সমাজে আরো মানুষের মধ্যে কিন্তু ছড়িয়ে দেবে। তাই শিক্ষকের উচিত সামাজিক এবং প্রাকৃতিক যে মেলবন্ধন সেটা কিন্তু সুন্দরভাবে করে রাখা। আর কি, আধুনিক এবং সহযোগিতামূলক শিক্ষণে অংশগ্রহণ, আমাদের মধ্যে একসঙ্গে মিলেমিশার যে কাজের যে দলগত ওয়ার্ক, যাকে আমরা কোলাবোরেটিভ ওয়ার্ক বলি, তো এই কোলাবোরেটিভ ওয়ার্ককে কিন্তু আমাদেরকে প্রাধান্য দিতে হবে। ডিজিটাল ক্লাসরুম রয়েছে, স্মার্ট ক্লাসরুম রয়েছে, শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে একসঙ্গে কাজ করার যে প্রবণতা সেইটা তৈরির চেষ্টা করতে হবে। আর কি কাজ করতে পারেন, খুব ইম্পর্টেন্ট, কুসংস্কার দূরীকরণ। যদিও শিক্ষকেরা অনেক চেষ্টা করার পরেও রয়ে গেছে, আমি কেন এই কথাটা বললাম, আমার একটি ছাত্র আছে 12-এ পড়ে, ঠিক আছে,
তো সেই ছাত্রের মধ্যে এত কুসংস্কার আছে, আমি কোনো মতে বের করতে পারছি না। তার মধ্যে এখনো আছে ডাইনি আছে, বাচ্চাদেরকে খেয়ে নেয়। তার মধ্যে এখনো আছে এইটা না করলে এরকম ঘটনা ঘটে যেতে পারে, এই মানুষটা মারা গেছে, তাকে ডানে মেরে দিচ্ছে। এই ধরনের আজব আজব কুসংস্কার, মানে আমি পুরো একদম অবাক হয়ে যাই। আমি তাকে বোঝাচ্ছি যে মানুষটাকে তুমি বলছো ডাইনিতে বা ডানে তাকে মেরে দিয়েছে, সে কোথায় মারা গেছে? স্যার ধান বিলে গিয়ে। আমার ধান বিলে কি করছিল বলে? স্যার নিড়ানি দিচ্ছিল। বলি গাধা গো, নিড়ানি যখন দিচ্ছিল ধানে, প্রচন্ড রোদ ছিল, ধানের গোড়াতে যখন সে আঙুল দিয়ে ঘাসগুলোকে নিচ্ছে, ওই ধানের যে কি বলবো গোড়ার কাছে বিভিন্ন ধরনের জৈব পদার্থগুলো পচে মিথেন তৈরি হয়েছে। ওই মিথেনটা বারে বারে তার নাকের মধ্যে ঢুকেছে প্রশ্বাসে, তখন ওই লোকটার মধ্যে হার্ট অ্যাটাক হয়ে গেছে। হয়তো অক্সিজেনের কম থাকার জন্য তার মধ্যে কোনো সমস্যা হয়ে গেছে, তাই মারা গেছে। হয়তো তৎক্ষণাৎ তাকে যদি কেউ দ্রুততার সঙ্গে হসপিটাল নিয়ে যেতে পারতো তাহলে সে বেঁচে যেত, কিন্তু সেইখানে কেউ থাকেনি, তারপরেও সে বিশ্বাস করছে না। তাহলে আমি সেখানে কুসংস্কার দূরীভূত করতে পারছি না। তারপরে নাকি তেঁতুল গাছের গোড়াতে ঘুমোলে নাকি ভূতে মেরে দেয় নাকি, এরকম সব মানে অস্বাভাবিক যেগুলো সেগুলো রয়েছে। তাকে বোঝালাম দেখো তেঁতুল গাছ অনেকটা বড় একটা গাছ, তার প্রচুর ডালপালা রয়েছে, তাহলে প্রচুর ডালপালা, গাছ তো আর দিনের বেলা আহ যেমন খাদ্য তৈরি করে রাত্রিবেলা তো করতে পারে না, তাহলে গাছ রাত্রিবেলা খাদ্য তৈরি করছে না মানে সে অক্সিজেন প্রডিউস করছে না। কিন্তু গাছও তো তার শ্বাসকার্য চালানোর সময় কার্বন ডাই অক্সাইড ছাড়ে এবং অক্সিজেন নেয়। তাহলে তুমি গাছতলার নিচে ঘুমাচ্ছ, ওই বড় গাছটা অক্সিজেন নিচ্ছে, কার্বন ডাই অক্সাইড ছাড়ছে, আর তুমি সেই কার্বন ডাই অক্সাইড নাকের মধ্যে প্রবেশ করাচ্ছ, তাহলে অটোমেটিক ভাবে অক্সিজেনের ঘাটতি তোমার শরীরে দেখা দিতে পারে। তারপরেও বাচ্চাকে যখন বোঝাতে পারছি না, তখন আমি নিজে অবাক হয়ে যাচ্ছি। এদের মধ্যে অন্ধ যে বিশ্বাস, গোড়ামি, কুসংস্কার এমন ভাবে দানা বেঁধেছে, তাদেরকে দেখাতে হবে প্রত্যেকটা লাইভ স্কিলে, তবে হয়তো তারা বুঝতে পারবে। যেমন চন্দ্রগ্রহণের সময় অনেক ছিল থালা বাজাতে হবে, তাহলে কিন্তু চন্দ্রগ্রহণ কেটে যাবে। কিন্তু এখন ভূগোলের ভাষায় আমরা দেখি স্পষ্ট হয়ে গেছে চন্দ্রগ্রহণ সূর্যগ্রহণ কেন হয়। আবার আমরা শুনেছি নাকি যে হেলে সাপ নাকি সাপ একটা, আহ, সেটা কামড়ে ধরলে যতক্ষণ না বজ্রপাত পড়ছে ততক্ষণ না সে ছাড়বে না। এই যে কুসংস্কার, এগুলো থেকে বেরিয়ে আসতে শিক্ষকেরা কিন্তু সাহায্য করে। এই জিনিসগুলো কিন্তু সামাজিকরণ একটা বাধা। আর কি, সুপ্ত প্রতিভার বিকাশ ঘটানো, শিক্ষার্থীদের মধ্যে অনেক ক্ষমতা এবং যে প্রতিভা কিন্তু লুকিয়ে থাকে, সেই লুকিয়ে থাকা প্রতিভার কিন্তু বিকাশ ঘটানোই শিক্ষকের কাজ। তার মধ্যে যে সুপ্ত ধারণাটা রয়েছে, সেই সুপ্ত ধারণার কিন্তু বিকাশ ঘটানো। শিক্ষক কিন্তু পারেন তাকে বিভিন্ন ধরনের বিতর্ক সভা, বিভিন্ন ধরনের নাটক, দেওয়াল পত্রিকা, এই সবের মধ্যে অংশগ্রহণে উৎসাহিত করা, এবং তার মধ্যে যে সামাজিক জড়তা রয়েছে, সেই সামাজিক জড়তা যেন কেটে যায়। আমাদের একটা আমারই একটা বন্ধু রয়েছে সংস্কৃতে গোল্ড মেডেলিস্ট, কিন্তু সে এতটাই ইন্ট্রোভার্ট, সমাজের সঙ্গে মিশতে পারে না। তাহলে কি, এই যে তার যে সামাজিক জড়তা, এরা কেমন ভাবে যাবে? তাকে বিভিন্ন ভাবে কর্মকাণ্ডে পার্টিসিপেট করতে হবে। যখন সে কোনো একটা নাটক, 2 ঘন্টার নাটক সে করবে, তার কোনো একটা কি বলবো মেয়ে বান্ধবীর সাথে, কোন একটা ছেলে বান্ধবীর সাথে যখন ঘন্টার পর ঘন্টা রিহার্সেল করবে, তখন তার আর মিশতে কোথাও জড়তা থাকবে না। আমরা যখন বিএড করছিলাম, তখন বিভিন্ন রকমের যে নাটক করতাম, দিন রাত কিন্তু আমরা নাটক প্র্যাকটিস করে গেছি। এতে কি হয়েছে, আমাদের মধ্যে একটা বিরাট রকম সামাজিক যে মানিয়ে নেওয়া, এইগুলো কিন্তু বৃদ্ধি হয়েছে। বিভিন্ন ধর্মের বিভিন্ন জাতির মানুষ ছিল, সবার সাথে আমরা এক হয়ে কাজ করেছি। তাহলে শিক্ষকেরা পারেন তার মধ্যে যে সুপ্ত প্রতিভা, সেটা বিকাশ ঘটানো।
খুব সুন্দর একটা কথা বলেছে, দেখো, শিক্ষক হলেন একজন দক্ষ সমাজ নির্মাতা। কারণ আজ তুমি যখন শিক্ষক শিক্ষিকা হয়ে বিদ্যালয়ে যাবে, সেই বাচ্চাটাকে তুমি কতটা সমাজ উপযোগী একজন নাগরিক হিসেবে প্রতিষ্ঠা করতে পারবে। তোমার যদি পড়ানোর মধ্যে, তোমার গাইডের মধ্যে যদি সেই রকম একটা দিক থাকে, তাহলে সে সামাজিক কাজ করবে। আর যদি আমরা সেই কাজে ব্যর্থ হই, তাহলে সে সমাজে অসামাজিক ক্রিয়াকলাপে যুক্ত হয়ে যাবে। তাই কিন্তু সমাজ কেমন হবে, সমাজকে কেমন করতে চাইছে, সবার আগে কাদের কাণ্ডারি, কারা সবচাইতে বেশি মানে প্রভাব, সেটা হচ্ছে শিক্ষক। আর আমাদের বর্তমান সমাজে শিক্ষকরাই সবচাইতে পদদলিত। এই যে 2016 সালের যে শিক্ষকের একটা বহিষ্কার হয়ে প্যানেল ক্যান্সেল হয়ে নতুন করে প্যানেল হচ্ছে, সত্যি শিক্ষক হয়ে কষ্ট লাগে যে আমি কাউকে ছোট করছি না, কয়েকজন পুলিশ শিক্ষকের বুকে লাথি মেরেছিল। এটা কি কাম্য কখনো? ওই শিক্ষকই কিন্তু ওই পুলিশ অফিসারের বাচ্চাদেরকে পড়িয়েছে। হয়তো এখনো ওনার বাচ্চা কোনো না কোনো একটা টিউশনের স্যার কাছে পড়ে, কোনো না কোনো একটা স্কুলের স্যার কাছে পড়ে, নিশ্চয়ই তো আর পুলিশ অফিসার তাকে পড়িয়ে দেয় না। তাহলে ওই পুলিশ অফিসারের বাচ্চা কেমন হবে সেটা নির্ভর করতো কিন্তু কার উপরে? ওইখানকার স্কুলের শিক্ষক, টিউশনের মাস্টার উপর। কিন্তু তারাই পদদলিত তার বাবার দ্বারা। হয়তো তারা কেউ বলবে যে এটা হয়েছে, তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, লাথি মারার ইনস্ট্রাকশন দেওয়া হয়নি। তাদেরকে হটানো গেলে তার উপর লাঠি চার্জ করতে পারতো, নট লাথি চার্জ। ঠিক আছে? তো আমরা হচ্ছি, শিক্ষকেরা হচ্ছে কি সমাজের কারিগর, সমাজ তৈরি করে। তো তারাই পারে আমি থেকে আমরাতে রূপান্তরিত করতে একটা বাচ্চাকে। এরপরে আসছি সহপাঠীরা কি কি কাজ করে থাকে। প্রথমে কি, স্বাধীন মত প্রকাশ এবং আত্মবিশ্বাসের বিভিন্ন যে গঠন। তোমরা প্রত্যেকেই জানো, আমরা অনেকেই আছি টিচারের কাছে কোনো পড়া না বুঝতে পারলেও কোনো বন্ধু বান্ধবের কাছে ভালোভাবে বুঝতে পারি। কেন? কারণ ভয় ভীতি দ্বিধা ছাড়াই কিন্তু তাদের সঙ্গে আমরা মিশতে পারি। এর ফল জড়তা কেটে যায়। আমি জানি না আমি তোমাদের সঙ্গে কতটা মিশতে পেরেছি, কিন্তু সবসময় তোমাদের সঙ্গে মেশার চেষ্টা করি, যাতে একদম তোমাদের যা কিছু জড়তা রয়েছে, যা কিছু চাওয়া পাওয়া রয়েছে এই সিডিপি ক্লাস থেকে সবগুলোই যেমন দিতে পারি। তার জন্যে তোমাদের সঙ্গে মিলে মিশে কাজ করার চেষ্টা করি। যেমন আমাদের যে শিক্ষকেরা ছিলেন, আমাদের ক্লাসে ওই রকম কোনো ব্যাপার ছিল না যে তুমি ক্লাসে আছো মানে খেতে পারবে না, খাও, আমাকেও দাও একটু, আমি খাই। ঠিক আছে, ঠিক আছে, তুই দুটো বিস্কিট নেই, একটা আমাকে দে, আমিও খাই, আমিও তো পড়াচ্ছি অনেকক্ষণ ধরে। তো এইরকম ব্যাপার ছিল না যে কেউ কারোর সঙ্গে মিশতে পারতো না, প্রত্যেকেই প্রত্যেকের সাথে মিশত। এমনকি আমরা এমন ভাবে বিভক্ত হয়ে গেছিলাম নিজেদের মধ্যে, ধরো 5টা গ্রুপ, এই 5টা গ্রুপ তাদের যাবতীয় খাবার শেয়ার করে খেত। হয়তো তুমি চাউমিন এনেছো, সেটা 5-10 জন মেম্বার তাদের মধ্যে ভাগ হয়ে যাচ্ছে। কেউ হয়তো স্যান্ডউইচ কিনে এনেছে, কেউ হয়তো রোল কিনে এনেছে, যা ঘর থেকে এনেছে যে যেটা, প্রত্যেকে কিন্তু ভাগ করে খাচ্ছে। তাহলে এখান থেকে এই যে প্রত্যেকটা মানুষ তার সহপাঠীদের সঙ্গে মিলে মিশে থেকে নিজেদের যে মত প্রকাশ করতে পারছে, এটা ভুল, এটা ঠিক, এটা উচিত নয়, এটা অনুচিত কাজ, এটা উচিত কাজ, এই যে জিনিসগুলো কিন্তু তাদের মধ্যে আস্তে আস্তে তৈরি হয়, আত্মবিশ্বাসের তৈরি হয়। আর কি, সহযোগিতা এবং সহমর্মিতার বিকাশ। অর্থাৎ একজন সহপাঠীর সঙ্গে থাকতে থাকতে শিশু নিজেরটা করব এইটা কিন্তু হারিয়ে ফেলে, আমাদেরটা করব। দেখবে আমরা অনেক সময় কলেজে গিয়ে যখন টিফিন দিচ্ছে, আমার বন্ধুরটা দাও বলি না, অনেক বাচ্চারা বলে আমার বন্ধুরটা দাও। যেমন আমার বাড়িতে যে ছোট বাচ্চাটা রয়েছে, 2 ভাই তো তারা, তো এরকম অনেক ঘটনা। আমি নিয়ে গেছি কোনো একটা জিনিস,
তো তাকে তারটা প্রথমে দিচ্ছি, সে সেটা নেওয়ার পরে গালে পুরে দিচ্ছে, পরে বলছে দাদারটা দাও। একদম ছোট 2 বছর 2.5 বছরের বাচ্চা, কিন্তু তার মধ্যেও কিন্তু একটা সেই সেন্স তৈরি হয়ে গেছে যে আমি দাদা সবসময় একসঙ্গে থাকি, তাহলে আমাকে খাবার দিয়েছে মানে দাদাকেও দিতে হবে, দাদারটা সে কিন্তু চেয়ে নিচ্ছে। ঠিক আছে? বা যখন যে কোনো অনুষ্ঠানে পয়সা তাকে দাও, হয়তো কোনো মেলা গেল বা কোনো অনুষ্ঠান গেল, তাকে 10 টাকা 20 টাকা দিলে সে কিন্তু সঙ্গে সঙ্গে দাদারটা দাও, সে কিন্তু দাদারটা চেয়ে দাদাকে দিয়ে দিবে। তাহলে এই যে আস্তে আস্তে সহযোগিতা এবং সহমর্মিতা, এগুলো কিন্তু সহপাঠীদের সঙ্গে থাকতে থাকতে শেখে। আর যেগুলো আমরা সহপাঠীদের কাছ থেকে শেখার পরে বৃহত্তর সমাজে যাচ্ছি, সেখান থেকে আমাদের মধ্যে অন্য মানুষের প্রতি সহযোগিতা এবং সহমর্মিতা ঘটছে। কটা মানুষ আছে রাস্তায় কোনো একটা অ্যাক্সিডেন্ট ঘটলে দাঁড়িয়ে সেখানে সাহায্যের হাত বাড়িয়ে দেয়? আমরা এখন অনেকেই দাঁড়াতে পারি না। কেন? আমরা খুব বিজি মানুষ। কিসের বিজি আমি তো নিজেও খুঁজে পাইনি, সারাক্ষণই মোবাইল ঘাঁটছি ঘন্টার পর ঘন্টা, কিন্তু বিজি আছি। তো আমরা চেষ্টা করবো, তাহলে কি আমাদের সেই সামাজিকরণটা হয়নি যে একটা মানুষ মাথা ঘুরিয়ে পড়ে গেছে, তার কাছে দাঁড়িয়ে অন্তত তাকে একটু জল পান করার চেষ্টা করি, একটু সুস্থ হয়ে গেলে তারপরে 5 মিনিট পরে পালিয়ে আসবো না। এই মনোভাবটা আমাদের মধ্যে তৈরি করতে হবে। আর কি? নেতৃত্ব দান এবং নিয়মানুবর্তিতার শিক্ষা। আস্তে আস্তে সমাজের মধ্যে দেখবো অনেকেই আছে, যেমন আমাদের যখন কোনো প্রজেক্ট ওয়ার্ক হতো, এখনো যে প্রজেক্ট ওয়ার্ক গুলো চলছে, সেই প্রজেক্ট ওয়ার্কে কিন্তু অনেক ক্ষেত্রে ক্যাপ্টেন বা কোঅর্ডিনেটর হিসেবে কিন্তু নিয়োগ করে আমাকে স্যার। তো তখন আমরা এই যে একসঙ্গে মিলেমিশে থাকতে থাকতে, এই যে এখন আমি, ধরো আমার গ্রুপে 30 জন রয়েছে, 30 জনকে আমি মানিয়ে গুছিয়ে চলছি। আমি যখন বৃহত্তর সময়ে যাব, আমার মধ্যে আস্তে আস্তে কিন্তু নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি হবে। যেমন ক্লাস মনিটর, সহজ ভাষায় বলতে পারি, ক্লাস মনিটর, এই ক্লাস মনিটর কিন্তু 80 জন বাচ্চাকে সামাল দিয়ে রাখে। আমার ছোটবেলারই ঘটনা, এগুলো বলা উচিত নয়, তো একটু হাসি মজাকের জন্য বলা। তো আমি ছিলাম ক্লাস 7-এর হচ্ছে মনিটর। তো 7 ক্লাস মনিটরে আমাদের ক্লাস টিচার ছিলেন সিদ্ধার্থ বাবু। তো ওনার যে সই, এস দিয়ে, আমারও নাম এস দিয়ে, তো ওনার সইয়ের মতোই আমার সিগনেচারটা, মানে ওনার সিগনেচার আমার সিগনেচার একই। তো ক্লাস টিফিনের পরে যে ক্লাসগুলো হতো, অনেক বন্ধু কিন্তু খেয়ে দিয়ে পালিয়ে যেত, টিফিনে মিড ডে মিল খাওয়ার পর পালিয়ে যেত। তো আমার কাছে পারমিশন নিত, যদি এগুলো করা উচিত না, ঠিক আছে পালিয়ে যেতেই পারিস, কোনো ব্যাপার নেই, তো আমাকে 2 টাকার ফুচকা খাওয়াবি। তখন 2 টাকায় কিন্তু 8টা ফুচকা হতো, 1 টাকায় 4টা ছিল। ঠিক আছে? এখন তো 10 টাকায় 4টা দেয়। তখন 2 টাকায় 8টা ফুচকা, 1 টাকায় 4টা ছিল। তো তারা 1 টাকা কি 2 টাকার ফুচকা খেলে, তবে তখন আমি এবার যে স্যার আসতো তার সাইনটা দেখিতাম, স্যার এই যে স্যারকে দেখে তার পেটের যন্ত্রণা হচ্ছিল। তাহলে এই যে এতগুলো বাচ্চাকে কন্ট্রোল করে রাখা ক্লাসের মধ্যে, এটা কিন্তু সহপাঠীদের কাছ থেকে আমরা আস্তে আস্তে শিখি। মনিটর থাকে, সাব মনিটর থাকে, ফুটবল টিমের ক্যাপ্টেন থাকে, ক্রিকেট টিমের ক্যাপ্টেন থাকে, এগুলো কিন্তু সব শিশুদের মধ্যে নেতৃত্ব দানের ক্ষমতা তৈরি হয় না। অনেক স্যাররাও রয়েছেন, তারাও নেতৃত্ব দান করতে পারেন, তারা খুব ভালো গুড টিচার, গুড সাবজেক্ট এক্সপার্ট, বাট নট গুড লিডার, এগুলো কিন্তু আমরা দেখতে পাই। তো এই সহপাঠীদের দ্বারাই কিন্তু আমরা অনেক সময় কি নেতৃত্ব দান এবং নিয়মানুবর্তিতার বিষয়গুলোকে শিখি। আর কি? দ্বন্দ্ব নিরসন এবং আপোষ মীমাংসা, খুব সুন্দর বিষয়। তোমার বন্ধুর সঙ্গে আজ একটা কলম নিয়ে ঝগড়া হয়েছে, কালকে আবার পরবর্তীকালে কোনো একটা ক্লাসে স্যার কাজ দিয়েছে, সেই কাজটা করতে গেলে বন্ধুর দরকার, আমরা কিন্তু বন্ধুর মধ্যে আবার কি করি, হাত মিলিয়ে হ্যান্ডশেক করে আবার বন্ধুত্ব শুরু করে দেই। যখন ওই শিশুটাই বৃহত্তর সময়ে যাবে, কারোর সঙ্গে ঝগড়াঝাটি হলে আবার মানিয়ে নিতে পারার চেষ্টা করবে। এই যে আপোষে মীমাংসা করে নেওয়া কোনো কিছুকে, দ্বন্দ্বের নিরসন করা, এগুলো সহপাঠীদের কাছ থেকে শিখি আমরা। আবেগিক সমর্থন এবং মানসিক যে সুরক্ষা বয়ঃসন্ধিকালে খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। বয়ঃসন্ধিকালে আমরা কিন্তু প্রচুর হতাশায় ভুগি, আমাদের শারীরিক পরিবর্তন হতে শুরু করে, বাবা মার থেকে দূরে সরতে শুরু করি আমরা, দৈহিক পরিবর্তন ঘটছে বলে মানসিক পরিবর্তন ঘটে। এর ফলে আমাদের আবেগকে, আমাদের যে কি বলবো মনোভাবকে
তখন কিন্তু মা বাবা বুঝতে চায় না। আমরা এমনি এমনি বাড়িতে থাকতে চাইছি না, আমাদের যে সময়, সেই সময়টা আমাদেরকে বাড়িতে থাকতে দিচ্ছে না, বা আমাদেরকে এগুলো বুঝতে হয়। কিন্তু এগুলো সহপাঠীরা বুঝতে পারে। এই জন্যই ব্রেকআপ হয়ে গেলে বান্ধবীর কাঁধে গিয়ে মাথা দিয়েই তো কাঁধে অন্য বান্ধবী, তাই না? এবং ছেলে বন্ধু একই রকম করে। কারণ এই যে যারা আমাদের সহপাঠী, তারাই কিন্তু আমরা যখন প্রচুর ভেঙে পড়ি, আবেগপূর্ণভাবে ভেঙে পড়ি, তখন কিন্তু তারা আমাদেরকে সহায়তা করে, মানসিক সুরক্ষা দিয়ে থাকে। বৈচিত্র্যের প্রতি শ্রদ্ধা এবং সাংস্কৃতিক ঐক্য। এর সহপাঠী বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতের, বিভিন্ন জাতির মানুষ রয়েছে, তাদের মধ্যে আস্তে আস্তে ঐক্যবোধ তৈরি হয় এবং একে অপরের প্রতি শ্রদ্ধাশীল হয়। যেমন আমি না নিমন্ত্রণ করলেও ঈদের সময় আমার বন্ধুরা যেচে ঘরে নিমন্ত্রণ নিয়ে চলে যায়। অর্থাৎ কি, এই যে বন্ধুদের সঙ্গে থেকে থেকে মিলেমিশে খেয়ে এমন অভ্যাস হয়ে গেছে যে এই সময় যদি না সে ডাকে মনটা কেমন খারাপ খারাপ লাগে। যেমন আমার যে বন্ধু পাপাই রয়েছে, তাদের যখন ওই ওই যে তোমাদের কি একটা দেশ পুজো রয়েছে, তারপরে অষ্টম প্রহর রয়েছে, আরো কি সব অনুষ্ঠানগুলো রয়েছে, প্রত্যেকটা অনুষ্ঠানে আমি যাই, প্রত্যেকটা অনুষ্ঠানে সেখানে থাকি, প্রত্যেকটা অনুষ্ঠানে কিন্তু অংশগ্রহণ করি। এই যে একসঙ্গে বৈচিত্র্যের যে আমাদের মধ্যে ঐক্য, এটাকে শ্রদ্ধা করা, এটাকে জানা, এটাকে বোঝার চেষ্টা করা, সেই বিষয়গুলো আমাদেরকে জানায়। আর কি, সামাজিকরণের ক্ষেত্রে যে প্রাথমিক মাধ্যম হিসেবে শিক্ষার ভূমিকা কি, এটাই আমাদের মেন পড়ার বিষয়। যে আমরা যদি শিক্ষা গ্রহণ করছি, শিক্ষা দেব, পরবর্তীকালে দিব, তো শিক্ষা সামাজিকরণের কি গুরুত্ব রয়েছে। প্রথমেই কি, কৃষ্টি এবং সংস্কৃতির সংরক্ষণ এবং তাকে প্রবাহ বা তার সঞ্চালন করা। অর্থাৎ আমাদের যে কোন সমাজের অতীত ঐতিহ্য রয়েছে, যে সামাজিক প্রথা রয়েছে, সংস্কৃতি রয়েছে, যে বিশ্বাস রয়েছে, এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মের মধ্যে সঞ্চারিত হয়। আর শিক্ষার মাধ্যমেই শিক্ষার্থী তার সমাজের ইতিহাস জানতে পারে, তার সাংস্কৃতিক বিষয় সম্পর্কে জানতে পারে। তাই আমরা স্বাধীনতা দিবস বলো, মাতৃভাষা মাতৃভাষা দিবস বলো, এগুলো সব পালন করি এবং আমাদের কৃষ্টি এবং সংস্কৃতিকে সংরক্ষণ করি। একই রকম প্রকৃতি এবং পরিবেশের প্রতি যে সংবেদনশীলতা, অর্থাৎ প্রকৃতি এবং পরিবেশ এর মাধ্যমে একটি শিশু বড় হয়, এর মধ্যে থেকেই কোনো একটি নাগরিক, কোনো একটি প্রাপ্তবয়স্ক মানুষ কাজ করে চলে। তাহলে এদের প্রতি সংবেদনশীলতা বৃদ্ধির জন্য কিন্তু গভীরভাবে শিক্ষার প্রয়োজন। তার জন্য রবীন্দ্রনাথ ঠাকুর কি করেছেন, প্রকৃতি নির্ভর শিক্ষার প্রসার করিয়েছিলেন। পরিবেশের ওপর তিনি অধিক পরিমাণ গুরুত্ব আরোপ করেছিলেন। যেমন আমরা অনেক সময় বাচ্চাদেরকে যখন প্রতিবন্ধী শিশু বা বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের সম্পর্কে পড়াতে চাই, যদি তাদেরকে আমরা একটা ওই যে বিশেষ চাহিদা সম্পন্ন স্কুলে নিয়ে যাই, তাহলে সেই স্কুলে গিয়ে সে বিষয়গুলোকে হাতে নাতে দেখতে পাচ্ছে, সে আরো গভীরভাবে বিষয়গুলোকে জানতে পারবে। আধুনিক প্রযুক্তি এবং বিশ্বজনীন যে সামাজিকরণ খুব ইম্পর্টেন্ট। কেবলমাত্র স্থানীয় পরিবেশের মধ্যে আজ এই যে সামাজিকরণ সীমাবদ্ধ নেই, বিশ্ব জুড়ে কিন্তু এটি ছড়িয়ে পড়েছে। আধুনিক শিক্ষা ব্যবস্থা তথ্য এবং প্রযুক্তির মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদেরকে এই বিশ্ব সমাজে যুক্ত করছে, বিশ্ব সমাজে একজন যোগ্য নাগরিক হিসাবে প্রতিষ্ঠা করছে। ঠিক আছে, এর মাধ্যমে আমরা আস্তে আস্তে সামাজিকরণে চলে যাচ্ছি। আর কি, গণতান্ত্রিক এবং ধর্মনিরপেক্ষ মূল্যবোধের বিকাশ। অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানে শিশু একটা ছোট্ট পরিবেশের মধ্যে বড় হয়, কি বিদ্যালয়। সেই শিশুরা যদি জাতি, ধর্ম, বর্ণ, অর্থনৈতিক দিক থেকে যা কিছু রয়েছে সবাইকে একসঙ্গে শেখে, শিক্ষা লাভ শেখে, তাহলে সমাজে গিয়ে একই রকম সে একই রকম আচরণ করবে, কেউ আলাদা নয়। সে যেই ধর্মের হোক, যে জাতির হোক, যে শ্রেণীর হোক, আর যে ভাষার হোক। আমাদের মধ্যে এখন এটা অভাব দেখা দিচ্ছে। চেষ্টা করতে হবে এই যে জাতিগত ভেদাভেদ, ধর্মীয় ভেদাভেদ, ভাষাগত ভেদাভেদ,
এগুলোকে ভুলে সাম্য, মৈত্রী এবং গণতান্ত্রিক মূল্যবোধকে জাগরণ করা এবং আমরা প্রত্যেকেই এক, এইটাকে তৈরি করা, আমরা এই ভাবটা তৈরি করা। আর কি সামাজিক যে অভিযোজন এবং পরিবর্তনকে গ্রহণ করা, অর্থাৎ সমাজ পরিবর্তনশীল, সব সময় সমাজ পরিবর্তিত হচ্ছে, সেই পরিবর্তনটাকে মেনে নেওয়া, সেই পরিবর্তনটাকে মেনে নিয়ে নতুন করে আবার রীতিনীতি, প্রযুক্তি, চাহিদা এগুলোকে আস্তে আস্তে কিন্তু অভিযোজন করা, অ্যাডাপ্টেশন করা, সেটাই তো শিক্ষা। আমরা পড়েছি পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়া, প্রত্যেকটা বিষয়ের সঙ্গে মানিয়ে নেওয়া। তো প্রাচীনকালে নারী শিক্ষা সেই রকম কিন্তু ছিল না, কিন্তু আধুনিক কালে সেই নারী শিক্ষা অনেকটাই প্রসারিত হয়েছে। এখন নারী পুরুষ যে কোনো ধর্ম, জাতি, লিঙ্গ ভেদ মানে ভেদাভেদ না দেখে আমরা কিন্তু সার্বজনীন শিক্ষার কথা ভাবনা চিন্তা করেছি। বৃত্তিমূলক এবং অর্থনৈতিক সামাজিকীকরণ, অর্থাৎ শুধুমাত্র সামাজিকীকরণে গিয়ে আমরা সমাজের সঙ্গে পরিচিত হব এমনটা নয়, আমাদের যে বিভিন্ন বৃত্তিমূলক শিক্ষা, কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, কারিগরি শিক্ষা, এগুলো বাচ্চাদের মধ্যে আনা এবং তাদেরকে উপযোগী দক্ষতায় কি বল তাদেরকে দক্ষতা দেওয়া এবং পাশাপাশি একজন সচেতন উৎপাদনশীল নাগরিক হিসাবে সমাজে সে প্রতিষ্ঠিত হয় সেই দিকে চেষ্টা করা। এবারে আমরা সামাজিকরণের কিছু প্রশ্নতে আসব। তোমরা মেসেজে অ্যান্সার দিবে, আমি তার ব্যাখ্যা বিশ্লেষণ দিয়ে দেব। প্রথমেই দেখো সামাজিকীকরণ কি, বা সামাজিকরণ হলো একটি শিখন প্রক্রিয়া, স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া, পরিণমনের ফলে সামাজিকরণ ঘটে, উপরের কোনোটি নয়। আমি পড়ার একদম প্রথমেই বলেছিলাম যে সামাজিকরণ কি প্রক্রিয়া। সামাজিকরণ হলো, অ্যান্সার দিবে সায়নী এ দিয়েছো, শিউলি এ দিয়েছো, আচ্ছা প্রত্যেকে এ দিচ্ছে, হ্যাঁ একদম আমাদের প্রথম বৈশিষ্ট্যই ছিল সামাজিকরণ হচ্ছে শিক্ষণের প্রক্রিয়া। আমরা পড়েছি জন্মগতভাবে আমরা পাই সেটা কিন্তু সামাজিকরণ নয়, জন্মের পর সমাজ থেকে বিভিন্ন জিনিস আমরা শিখি। তারপরে প্রশ্নটা আমরা একটু আগেই পড়েছি, সামাজিকরণ কি, এটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। বিতে বলছে প্রথম শৈশব থেকে বয়ঃসন্ধিকালে ঘটে, শীতে বলছে বিদ্যালয়ে প্রবেশ করার পর থেকেই ঘটে, দিতে বলছে গৃহের বাইরে শিশু যখন অন্যদের সাথে মিশে। শিউলির প্রশ্ন পেয়েছি উত্তর, সায়নী পেয়েছি, জীবনান্বেষা পাচ্ছি, পূজা পাল, প্রত্যেকেই এ দিচ্ছ। আচ্ছা এটাও আমাদের পড়ার মধ্যেই ছিল, হ্যাঁ সুমিতা পেয়েছি, প্রত্যেকেই সঠিক অ্যান্সার দিয়েছো। সামাজিকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া, এই পরপর দুটো বৈশিষ্ট্যই কিন্তু আমাদের প্রথম বৈশিষ্ট্যের মধ্যে ছিল। সামাজিকরণ একটি শিখনের প্রক্রিয়া আর সামাজিকরণ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। তারপরে আসছি দেখো শিক্ষার কাঠামো হলো, বা সরি শিক্ষা কাঠামোর কাজ কি, শিক্ষা কাঠামোর কাজ কি। একে বলছে, এটা এসটি পিজিটিতে পড়েছিল, কেমন, জনসংখ্যার প্রতিস্থাপন, নতুন জনগোষ্ঠীর সামাজিকীকরণ, প্রক্রিয়ার রক্ষণ, কোনোটি নয়। পূজা পাল বি বলছো, শিল্পানন্দী বি বলছো, সায়নী মণ্ডল বি বলছো, একদম মিতালি দাস বি বলছো, একদমই ঠিক বলেছো। শিক্ষার কাঠামোই হচ্ছে নতুন জনগোষ্ঠীর সামাজিকরণ করা। তাই আমি তোমাদেরকে শেষ যে পিপিটির টপিকটা পড়ালাম যে সামাজিকরণে শিক্ষার ভূমিকা কি। তারপরে আসছি দেখো পরে প্রশ্ন একদমই সোজা দিয়ে দিয়েছে, সামাজিক উন্নতির সবচাইতে কারিগরি হাতিয়ার কি। সামাজিক, একদম জীবনান্বেষা উত্তর পেয়েছি। আচ্ছা প্রত্যেকে উত্তর বি দিচ্ছ, একদম ঠিক উত্তর শিক্ষা। এটা আমাদের শেষের যে পিপিটির যে পেজটা বা স্লাইডটা ছিল তাতেই দেওয়া ছিল যে সামাজিক উন্নতির সবচাইতে কারিগরি হাতিয়ারই হলো শিক্ষা। এটাও কিন্তু পিজিটির পরীক্ষাতে পড়েছে 2016 সালে। পরের প্রশ্ন আসছি আমরা, সামাজিকীকরণে শিক্ষকের ভূমিকা। শিক্ষক ও অভিভাবকদের মধ্যে সম্পর্ক স্থাপন, শিক্ষার্থীদের সংশোধনমূলক শিক্ষণে সাহায্য, বিভিন্ন বিষয়ে পাঠদান করলে
পাঠদানকালে সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করা, শিক্ষার্থীর প্রতি প্রতিযোগিতার মানসিকতা গঠন করা। অপশন আছে এতে 1-2, বিতে আছে 3-4, সিতে আছে 2-3 এবং ডিতে আছে 1 and 3। কেউ সি বলছো, কিছু পূজা পাল সি বলেছো। আচ্ছা, আর কারো কিছু উত্তর দেখি, বাকিদের উত্তর, অনেকেই উত্তর দিচ্ছ না। সুমিতা সি বলছো, জীবনান্বেষা বি বলছো। আচ্ছা, আর কি দেখি, আর কার কার উত্তর কি আছে। আর কার উত্তর কি আসে দেখি। আচ্ছা, শিল্পানন্দীর উত্তর ডি আসছে, 1 and 3। 1 and 3 ডি উত্তর দিচ্ছ। তো একদম প্রথমেই আমি বলবো একটা একটা পয়েন্ট ডিসকাস করি আগে। যারা ডি উত্তর দিচ্ছ, সামাজিকগণে শিক্ষক আর অভিভাবক এদের সঙ্গে সম্পর্ক স্থাপন করা, এটা বেশি গুরুত্ব দেবো না শিক্ষার্থীদের সংশোধনমূলক শিক্ষণের সাহায্য করা, এটাকে উত্তর দেব? অবশ্যই চেষ্টা করব অভিভাবকের সঙ্গে সম্পর্ক স্থাপনের থেকে সংশোধনমূলক শিক্ষা বা সংশোধনমূলক শিক্ষণে সাহায্য করা। যারা উত্তর সি দিয়েছ সেই উত্তরটাকে আমরা নিয়ে চলবো। একটি কি, শিক্ষার্থীদের সংশোধনমূলক শিক্ষণে সাহায্য করবে, এবং দ্বিতীয়তে বলবো বিভিন্ন বিষয়ের পাঠদানকালে সামাজিক মূল্যবোধ সম্পর্কে সচেতন করবে। এই জন্য আমি তোমাদেরকে বিভিন্ন রকমের বিষয়গুলো বোঝাই, কারণ এগুলো শিক্ষকের কর্তব্য। যে স্যার পড়াতে পড়াতে বলছে বাচ্চাদেরকে কেমন করে মানুষ করবে, আমরা তো জানি, কিন্তু তারপরেও আমরা জানার পরেও ভুল তো করি, তাই জানিয়ে দেওয়া। 11 নম্বর প্রশ্ন, তাহলে আশা করছি বুঝতে পেরেছি। 10 নম্বর প্রশ্ন উত্তর হবে সি, 2 এবং 3 সঠিক উত্তর। তারপরে বলছে শিক্ষার্থীদের সামাজিকরণের জন্য বিদ্যালয়ের কি করে প্রধানত বলছে, হ্যাঁ, বিদ্যালয় কি করে থাকে। একে বলছে পাঠক্রমিক কার্যাবলীর পরিবর্তন করবে, সহপাঠক্রমিক কার্যাবলী গুরুত্ব দেবে, পাঠক্রমিক সহপাঠক উভয়কে দিবে, এবং উপরিগুলো সব। প্রত্যেকের উত্তর পেয়েছি শিল্পানন্দী, আচ্ছা সুমিতা পেয়েছি, শিউলি পেয়েছি, একদম প্রত্যেকেই সঠিক উত্তর দিয়েছ। পাঠক্রমিক এবং সহপাঠক্রমিক কার্যাবলী উভয়ের উপর কিন্তু গুরুত্ব, হ্যাঁ সায়নী মণ্ডলের উত্তর পেয়েছি, একদম ঠিক, দুটো বিষয়ের উপরে কিন্তু গুরুত্ব দেবে। তারপরে ইউজিসি নেটে প্রশ্নগুলো পড়েছিল 2010-এ, জুনের যে নেট, একটি শিশুর সামাজিকরণের প্রক্রিয়া কখন শুরু হয়। একদম প্রথমের যে 3 নাম্বার বৈশিষ্ট্য ছিল তাতেই ছিল। জীবনান্বেষা পেয়েছি, শিউলি উত্তর পেয়েছি সি, সায়নী উত্তর পেয়েছি সি, সুমিতা সি, প্রত্যেকেই সি। একদম প্রথমেই তার শুরু হয় পরিবারের মধ্যে। আমি বারে বারে বলেছি প্রথম পরিবার, তারপরে বিদ্যালয়। তো প্রথমে আসবো পরিবারের মধ্যে। ইউজিসি নেটে 2010-এ প্রশ্ন পড়েছিল। তারপরে সমাজতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে শিক্ষা প্রক্রিয়া দুটি মৌলিক কাজ পরিবেশনে অনুমতি হয়। কি কি পরিবেশনে অনুমতি হয়? নির্বাচন ও বরাদ্দ, দুই বলছে সংরক্ষণ ও সৃষ্টি, সিতে বলছে সংরক্ষণ এবং রক্ষা, ডিতে বলছে সৃষ্টি এবং চ্যুতি। জীবনান্বেষার উত্তর পেয়েছি বি। আচ্ছা, সুমিতা, শিউলি, শিল্পা প্রত্যেকের উত্তর পাচ্ছি বি। সায়নীর উত্তর পেলাম সি, পূজা পাল বলছে বি। আচ্ছা, 53 নম্বর প্রশ্নটা একটু ভালো করে দেখো। বলছে যে এই যে শিক্ষা প্রক্রিয়া দুটি মৌলিক যে কাজকে পরিবেশনে অনুমতি দেয় বা অনুমতি হয়। তো এ মেনলি যে কাজ করে, একটা হচ্ছে সৃষ্টি করবে, আর দুটা হচ্ছে তাকে সংরক্ষণ করবে। রক্ষা আর সংরক্ষণ কাছাকাছি তো একই বাবা, আলাদা নয়। যারা সি উত্তর দিয়েছিলে, রক্ষা এবং সংরক্ষণ একই বিষয়, কাছাকাছি। তো সৃষ্টি করা এবং সংরক্ষণ করা এই দুটি বিষয়ের কথা
সঠিক উত্তর হিসেবে আমরা দেখব। পরের প্রশ্ন আছে, ইউজিসি নেট 2011 সালে পড়েছে, এটাও জুন মাসে। সামাজিকীকরণ শব্দ দ্বারা কি বোঝানো হয়? সমাজ সেবায় অংশগ্রহণ, বলছে গ্রামীণ এটা গ্রামীণ হবে, গ্রামীণ জনসাধারণকে তাদের বাড়ি এবং রাস্তা পরিষ্কার করতে শেখানো, তাদের সন্তানদেরকে স্কুলে পাঠানোর জন্য সামাজিক সংগঠনের দ্বারা নিরন্তর গ্রামীণ জনগণের উপর প্রভাব ফেলে, আর সমাজের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়া। প্রত্যেকে এটি উত্তর দিচ্ছ, শিউলি, পূজা, জীবনান্বেষা, মিতালি। একদম ঠিক, একদম ঠিক। এই উত্তরটি ডি হবে, সমাজের সদস্যদের মধ্যে মিথস্ক্রিয়া এবং সামাজিক মূল্যবোধকে আয়ত্ত করা। আমি বারে বারে বলেছি সামাজিক মূল্যবোধকে আয়ত্ত করাটা কিন্তু খুবই প্রয়োজনীয়। 2018 সালে ইউজিসি নেটে পড়েছে, তাহলে 59 উত্তর কি বললাম? ডি। 2018 সালে পড়েছে, ভালো করে পড়ে জিনিসটাকে। আজকে শিশুরা 1 শতাব্দী আগের শিশুদের মানসিক চাপের চেয়ে বেশি মানসিক চাপের মধ্যে কেন আছে, খুব ইম্পর্টেন্ট। কেন আমরা এত স্ট্রেস নিয়ে ফেলছি, সুইসাইড করে নিচ্ছে কিছু বাচ্চারা, এর কারণ কি? একে, সমাজ আরো জটিল হয়েছে আজ। দুয়ে, পরিবারের সদস্যের সঙ্গে বন্ধন দুর্বল হয়ে গেছে। 3, স্কুল শিশুদের সমন্বয় করা হয়নি, এবং বাবা মায়েদের প্রতি আগ্রহ কম। আচ্ছা, শিউলি দিচ্ছ বি, কেউ দিচ্ছ এ, পূজা দিচ্ছ বি। আচ্ছা, আর কার কার উত্তর দেখি? শিল্পা এ, জীবনান্বেষা দাও উত্তর দেখি। সায়নী উত্তর দিবে? শিশুরা কেন মানসিক চাপের মধ্যে পড়ছে? সায়নী আচ্ছা এ দিয়েছো। দেখো, বিভিন্ন মানুষ বিভিন্ন রকম এ বি সি তিনটাই দিয়েছে অনেকেই। তো সবচাইতে প্রধান যে দিকটা, সেটা হচ্ছে পরিবারের সঙ্গে বন্ধনটা দুর্বল হয়ে গেছে। আমরা শেয়ার করতে পারছি না আমাদের কাজটা। তুমি বলো তো, কতদিন হয়ে গেছে বাবা মার কাছে মনের কথা শেয়ার করিনি? কতদিন হয়ে গেছে আমি কি কষ্টের মধ্যে আছি বাবা মাকে জানতে দেইনি? কতদিন হয়েছে বাবা মাকে জড়িয়ে ধরিনি? অর্থাৎ পরিবারের সমস্ত সদস্যদের সাথেই আমাদের কিন্তু আগের মতো বন্ধনটা আর নেই। আমরা বড় ক্যাজুয়াল হয়ে গেছি, যার ফলে আমরা সব সময় মানসিক টেনশনে থাকছি। বাড়ির ছোট বাচ্চার সঙ্গে খেলে দেখা তো কেমন মানসিক টেনশন থাকে? থাকবে না। আমরা খেলার মতো করে খেলি না, আমরা কি করি? আমার কাজ আছে, বাচ্চাকে মোবাইল দিয়ে দিলাম, বাচ্চা মোবাইল দেখছে, আমি আমার কাজ না। তাকেও সময় দাও, তোমারও সময় বের করো, করতে হবে। তো এটা বি উত্তরকে সবচাইতে বেশি সঠিক বলে আমার মনে হচ্ছে, এবং এটাই সঠিক হওয়া উচিত, যে পরিবারের সদস্যদের সঙ্গে, পরিবারের সদস্যদের সঙ্গে কিন্তু আর বন্ধনটা সেরকম নেই, যার জন্যই এখন বর্তমানের যারা শিশু যারা মানসিক চাপে ভুগছে। 6-7 এই প্রশ্ন আগেও আলোচনা হয়েছে, আপার প্রাইমারি 2015-তে পড়েছে। শিক্ষার্থীদের প্রেরণা সৃষ্টির ক্ষেত্রে শিক্ষকের কি কর্তব্য? এতে শিক্ষার্থীদের মাঝে মাঝে উপদেশ দেওয়া, মাঝে মাঝে ভুল করার জন্য বকুনি দেওয়া, শিক্ষার্থী যতটা পারে ততটা সাফল্য হিসাবে মেনে নেওয়া, এবং খুব উচ্চ মানের বজায় রাখার চেষ্টা করা শিক্ষার। প্রত্যেকেই সে উত্তর, আশা করি শিউলি এরা ভুল উত্তর দিবে না, তার কারণ অনেকবার আলোচনা হয়ে গেছে। পূজা, শিল্পা, সায়নী প্রত্যেকে ঠিক উত্তর দিয়েছ, অপশন সি। বলো। স্যার, যদি শিক্ষার্থীরা যতটা পারে ততটাই যদি সাফল্য হিসেবে মেনে নি,
তাহলে তাদের মধ্যে পেশনা কি করে সৃষ্টি করতে পারবো? মানে উত্তর দিয়েছি সি, আর গুলো মনে হচ্ছে না, আর এ বি ডি, কিন্তু মানে উম দেখো মানে দেখো কোন তার উত্তরটাই তো মনে ভালো হচ্ছে করে না। দেখো। মানে যদি ভাবছি, যদি যে ও যেটা পারছি মেনে নিচ্ছি, তাহলে ওর মধ্যে ও তো ভাবে আমি সব পেরে যাচ্ছি, আমি আর করবো কেন? আর আমি উন্নতি একটু করার বলে দরকার নি নেই আমার। আমি একটু বলে নি আমি তখনও বলেছিলাম যে আমার বাচ্চা যেটুকু অর্জন করেছে এটাতে তাকে বাহবা দেওয়া এবং উৎসাহিত করা অবশ্যই ঠিক, কিন্তু ওটাকেই শেষ সাফল্য বলতে তো বলছি না। আমার বাচ্চা 95 পেয়েছে পেয়েছে, রামবাবুর বাচ্চা 98 পেয়েছে পেয়েছে, তার মানে রামবাবুর বাচ্চা 98 পেয়েছে, আমার বাচ্চা 95 পেয়েছে, আমি তাকে মেরে পিটে দেব? এইটা না। তার মধ্যে আরো চাপের সৃষ্টি হয়ে যাবে, তাকে ওটাকেই সাফল্য বলে মেনে নেওয়া এবং তাকে উৎসাহিত করা। এখানে যে অপশন গুলো ছিল তার মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ অপশন সিটাকেই মানতে হবে। তুমি যে বলতেই পারো যে যে হ্যাঁ, যতটা এখানের মধ্যে সি মনে হচ্ছে, কিন্তু মানে সিটাও মনে হচ্ছে না। মানে আহ, যদি মেনে নিই যে ও যেটা পেরেছে ঠিক হয়েছে, তাহলে ও আর নিজের উন্নতি তো করতে চাইবে না। না সেটা তো দেখো অনেক অপশন থাকবে। ধরো আমি বললাম ভারতে ধান উৎপাদনে প্রথম রাজ্য কে আছে, তেলেঙ্গানা সবচেয়ে প্রথমে আছে, কিন্তু উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ আর আমি উড়িষ্যা দিলাম, এর মধ্যে যে প্রথম তাকেই করতে হবে, কিন্তু তেলেঙ্গানা প্রথম হলো, তেলেঙ্গানা নামটা নেই। তো অবশ্যই তাকে উৎসাহিত করা, কিন্তু অপশন অনুযায়ী তার সাফল্যটাকেই মেনে নিতে হবে সে যতটা করেছে। কারণ সব বাচ্চাই 99 পাবে, 100 পাবে, এটা তো সম্ভব নয়। যে যতটা করেছে সেটাকে তার সাফল্য বলে মানা, অবশ্যই তাকে উৎসাহিত করা। পরের প্রশ্ন আসছি 7 নম্বরে, শিক্ষার্থীদের আগ্রহ বজায় রাখা কিভাবে সম্ভব? 7 নম্বর প্রশ্ন, শিউলি উত্তর দিয়েছো সি, পূজা উত্তর দিয়েছো সি, প্রত্যেকেই, সায়নী সি, শিল্পা, জীবনান্বেষা, সুস্মিতা কর, মিতালি, প্রত্যেকেই তোমরা সি উত্তর একদম। শিক্ষার্থীকে পরিচিত পরিবেশ থেকে যত উদাহরণ দিব সে তত কিন্তু ভালো পারবে। তারপরে আসছি কি, শিক্ষার্থীদের প্রক্ষোভ সংক্রান্ত জ্ঞান শিক্ষকের প্রয়োজন, তার কারণ কি? এক, উদ্বেগ দূর করা, রাগ দেখিয়ে রাগ দেখিয়ে রাগ হলে শাসন করা, রাগ হলে শাসন করা, এবং শিক্ষার্থীদের পরীক্ষার ভয় দেখিয়ে শান্ত রাখা এবং হাসাহাসি বন্ধ করতে বলা। সবাই এ উত্তর দিচ্ছ? হ্যাঁ, একদম একদম। শিক্ষার্থীর মধ্যে যে উদ্বেগ আছে সেইটাকে দূর করতে হবে, তবেই কিন্তু শিক্ষক তাকে মোটিভেট করতে পারবে। অবশ্যই এখানকার উত্তর হবে এ। 9 প্রশ্ন, অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত আইন 9 কোনটি? শিক্ষার অধিকার, শিশু শ্রম নিবারণ, দৈহিক শাস্তি, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের অভিভাবকত্ব। অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয় কোনটি? আচ্ছা, শিউলি বলছে বি, পূজা বলছে বি, একদম। এই উত্তরটা প্রত্যেকে বি দিচ্ছ, কেন সি হচ্ছে না একটু কেউ বলবে? মানে শিশুদের কোনো মারা যাবে না যেটা, মানে এটা হুম। একটা তো আইন, মানে ওটাই তো দৈহিক শাস্তি নিরোধ। আর শিশু শ্রম, শ্রমের কথা তো কোনো অন্তর্ভুক্তিতে নেই মনে হচ্ছে, তাই বি দিয়েছি। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষা মানে সমস্ত শিশুদেরকে একই জায়গায় আনা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। দৈহিক শাস্তির সঙ্গে অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কি যোগাযোগ আছে? কিন্তু শিশু শ্রম থাকলে বাচ্চারা স্কুলেই তো আসতে পারবে না। তোমরা যে বি উত্তর দিলে প্রত্যেকেই, অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? জাতি ধর্ম বর্ণ
প্রতিবন্ধী, অপ্রতিবন্ধী, বিশেষ চাহিদা সম্পন্ন, বিশেষ অচাহিদা, যা কিছু রয়েছে সব শিশুকে এক ছত্রছায় শিক্ষা দেওয়া। এখানে যে কোনটি সম্পর্কিত আইন নয়, অবশ্যই দৈহিক শাস্তি দেব না। এই দৈহিক শাস্তির সঙ্গে সম্পর্কিত কি? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় কি শাস্তি দেওয়া যাবে না এমন কি বলা আছে? না, তো শিশু শ্রম মানে নিবারণ দুটোই করতে হবে। বি সি তো দুটোই মনে হচ্ছে। না, মনে হয় একটু ভাবনা চিন্তা করো। শিশু শ্রম থাকলে বাচ্চা স্কুলে আসতেই পারবে না। আমি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার সময় পড়িয়েছিলাম একটা, আই থিঙ্ক মনে পড়ছে নি, আডভানিয়ান চাড্ডার সংজ্ঞা ছিল মনে হয়, যে শিশু শ্রম নিবারণ করতে হবে, তবেই তো বাচ্চা স্কুলে আসতে পারবে। যে বাচ্চাটি এসটি সম্প্রদায়ের, সে তো মাঠে কাজ করছে বাবার সঙ্গে। যে বাচ্চাটি অন্য একটি জাতির, সে তো বাবার সঙ্গে কোনো দোকানে চুল কাটছে, কোনো দোকানে কাপ প্লেট ধুচ্ছে। তাহলে সেটা না বন্ধ করলে বাচ্চা অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় আসতে পারবে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় মারা হবে না কে বলেছে? অন্তর্ভুক্তিমূলক শিক্ষায় বাচ্চাদেরকে শাস্তি দেওয়া যাবে না এমন কি কথা বলা হয়েছে? বাচ্চাদেরকে শাস্তি বন্ধ কথা, ঠিক আছে? তাহলে সেগুলো সম্পর্কিত নয়, শাস্তি নিরোধের কোনো কথা থাকেনি। অপশন আমরা সি কে মেনে চলবো। থ্যাংক ইউ। যদি কারো কোথাও প্রশ্ন থাকে তাহলে করতে পারো।